সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাদের এই আজকের সাফল্যের গল্প অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন আমাদের এই সাফল্যের গল্প অনুষ্ঠানটিতে একজন সফল মানুষ এসে থাকেন। আমাদের আগে 3টি পর্ব হয়েছিল, 3টি পর্বেই 3জন সফল মানুষ এসেছিলেন। আজকেও আপনাদেরকে জানিয়েছি যে একজন সফল মানুষের গল্পই আমরা শুনবো। যে মানুষটি নিজে আজকে কিভাবে আজকে সফল হয়ে উঠেছেন সেই সফলতার গল্পগুলো আমরা শুনবো। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকেন লিগ্যাল ভয়েস ফাউন্ডেশন এবং সার্বিক সহযোগিতা করে থাকেন ল নিউজ 24। আপনারা আজকে ল নিউজ 24 এর সৌজন্যে আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন। আমি আর কথা বাড়াবো না, আমাদের মাঝে এমন একজন ব্যক্তিত্ব আছেন, আপনারা ইতিপূর্বে শুনেছেন যে তিনি কে থাকবেন। তো আমি আর কথা বাড়াতে চাই না, আমরা আমাদের সম্মানিত অতিথির কাছে চলে যেতে চাই। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সফল সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট সৌম্য রেজাউল করিম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু কারেকশন করে আমি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান বার কাউন্সিলের। ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৌম্য রেজাউল করিম স্যার। স্যার আপনার অনেক ব্যস্ততার মাঝেও স্যার আপনি আরেকটি প্রোগ্রাম ক্যান্সেল করে আমাদের সঙ্গে এসেছেন স্যার। আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞতা এবং লিগ্যাল ভয়েস ফাউন্ডেশন এবং ল নিউজ 24 এর পক্ষ থেকে আপনাকে স্যার স্বাগতম জানাচ্ছি। স্যার আপনি শুনেছেন যে আমাদের এই অনুষ্ঠানটির নাম হচ্ছে সাফল্যের গল্প বা সাকসেস স্টোরি। এই সাকসেস স্টোরি যে আপনি একজন সফল মানুষ হিসেবে আমাদের মাঝে আছেন, আমাদের দর্শকরা জানতে চান যে এই যে আপনি এত সফল একজন মানুষ, আপনি এতগুলো গুণে গুণান্বিত একজন মানুষ। একজন মানুষ যখন ভালো আইনজীবী হন, তিনি একজন স্বপ্ন দেখেন একজন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, যেটি আপনি ইতিমধ্যে হয়েছেন। একজন মানুষ যখন আইনজীবী রাজনীতি করে তখন তিনি স্বপ্ন দেখেন যে বার অ্যাসোসিয়েশন নেতৃত্ব দিবেন, আপনি সেটিও হয়েছেন। আপনি সারা বাংলাদেশে আইনজীবীদের নেতৃত্ব দিচ্ছেন। একজন মানুষ যখন জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করে তখন তিনি চান এমপি হতে, আপনি সেটিও হয়েছেন। আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় মন্ত্রী হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। এই যে স্যার এতগুলো সফলতা আপনার জীবনে, স্যার এই সফলতার শুরুটা জানতে চাই যে আপনি তো পিরোজপুরের একজন এমপি সংসদ সদস্য হিসেবে আছেন। আপনি স্যার আপনার শৈশবটা কি পিরোজপুরে কেটেছিল নাকি অন্য কোথাও কেটেছিল? আপনার শৈশবটা স্যার জানতে চাই এবং আপনার পরিবারের সদস্য কারা জানতে চাই স্যার। ধন্যবাদ আপনাকে এবং যারা দর্শক শ্রোতা আজকের এই সুন্দর অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমি আমার কথা বলার শুরুতেই গভীর শ্রদ্ধা জানাতে চাই। আমরা এমন একটি বছরে আছি যে বছরটি আমাদের মুজিব বর্ষ, অর্থাৎ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। এই একটা বিষয়। আর একটি হচ্ছে যে করোনা ভাইরাসে ইতিমধ্যে আমাদের অনেক মানুষ চলে গেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। যারা অসুস্থ আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আপনারা যারা এই প্রোগ্রামটা করছেন তারাও নিরাপদে থাকুন, যারা প্রোগ্রাম দেখছেন তারাও নিরাপদে থাকুন। পরম করুণাময় আল্লাহর কাছে কায় মনোবাক্যে সেই প্রার্থনা করি। আপনি অনেকগুলো কথা বলেছেন আমার সম্পর্কে। আমি প্রথম বিনয়ের সঙ্গে বলবো, আমি কোনো সফল মানুষ না। আমার নিজের অ্যাসেসমেন্ট অনুযায়ী আমার কোনো সাফল্য নেই। যে সাফল্য নিয়ে আমি বলতে পারি যে আমার এই সফলতা আছে, এতটুকু আছে, আমি পথ চলছি, পথ চলায় আমার খুব আগ্রহ আছে, সেই আগ্রহ নিয়ে আমি পথ চলছি। আমার নিজের জন্ম পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে। এমন একটি গ্রামে যে সেই গ্রামে কাদা পাড়িয়ে এক হাঁটু কাদাকে অতিক্রম করে প্রাইমারি স্কুলে যেতে হতো, হাই স্কুলে যেতে হতো, এবং বাড়ির থেকে প্রায় 4 কিলোমিটার দূরত্বে একটি কলেজ, মাটিভাঙ্গা কলেজ, সেখানেও পায়ে হেঁটে যেতে হতো। এখানে কোনো পাকা রাস্তা ছিল না, কোনো রিক্সা ছিল না, ভ্যান ছিল না। বৃষ্টিতে রাস্তায় ভিজে যেতাম, কখনো কাদার ভিতর পড়ে যেতাম। পড়ে যাওয়ার পর আবার রাস্তার দুই পাশে যে কূপ ছিল সেখানের পানি থেকে ওই কাপড় চোপড় পরিষ্কার করে কলেজে যেতাম। কলেজের গেটে গিয়ে আবার টিউবওয়েলে পা ধুয়ে বা কাদা পরিষ্কার করে যেতাম। কখনো কখনো স্কুলে যাবার পথে বা কলেজে যাবার পথে বই পড়ে যেত কাদার ভিতরে, সেই বইগুলো পরিষ্কার করতে হতো। আবার বাড়িতে এসে রোদ্রে শুকাতে হতো। রোদ্রে না শুকাবার সুযোগ থাকলে চুলার পাশে, অর্থাৎ উত্তপ্ত উনুনের পাশে, সেখানে বইগুলো দিয়ে শুকাতে হতো। এরকম ভাবে অত্যন্ত বন্ধুর পথ অতিক্রম করে ইন্টারমিডিয়েট পাশ করেছি। আমার পারিবারিক ভাবে আমার বাবা মরহুম আব্দুল খালেক শেখ
মা মিসেস মাজেদা বেগম। বাবা রাজনীতি করতেন, খুবই সমাজ সচেতন মানুষ ছিলেন, উনি আজ আমাদের মাঝে নেই। আমরা 5 ভাই 2 বোন। বড় ভাই যিনি আমাদের পরিবারের আইকন ছিলেন, শেখ আবুল বাশার, উনি আমাদের ছেড়ে চলে গেছেন, উনি বেঁচে নেই। উনি ছিলেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের এলাকার, মুক্তিযোদ্ধা ছিলেন, বাবা মুক্তিযোদ্ধা ছিল। সেখান থেকে শুরু হয় আমাদের এই পথ পরিক্রমায় চলা। আমি খুব ধনী পরিবারের সন্তান না। আমার দাদার নাম ছিল মধু মহাজন, গ্রামের অনেক জমি জমার মালিক। আমার বাবা অনেক জমি জমা পেয়েছেন, কিন্তু প্রকৃত অর্থে একটা কৃষক পরিবার এবং অতি সাধারণ পরিবার। সেই সাধারণ পরিবার থেকে কিন্তু আমার বেড়ে ওঠা। আমার মা খুব উচ্চ শিক্ষিত ছিলেন, আমার বাবা উচ্চ শিক্ষিত ছিলেন। তো দুজনেই এন্ট্রান্সের লেভেল পর্যন্ত গিয়েছিলেন। তারা আমাদেরকে পড়াশোনায় যেমন উৎসাহিত করতেন, ধর্মীয় পড়াশোনাটার ব্যাপারে গুরুত্ব দিতেন। অর্থাৎ আমরা যাত্রাগান দেখতে গেলেও ভোর রাতে এসে ফজরের নামাজটা পড়তে হতো, কোরআন শরীফটা খতম দিতে হতো। আমাদের 5 ভাই 2 বোনের সকলকে কিন্তু এই বিষয়টাকে অভিজ্ঞ হতে হয়েছে। পরিবারটা উদার প্রগতিশীল হলেও প্রচন্ড ধর্মীয় বিশ্বাসের একটা পরিবার। আর আমাদের এলাকায় কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকের বসবাস অনেক, ফলে আমাদের ওই কালচারটার ভিতর থেকে কিন্তু আমরা বেড়ে উঠেছি। এই হলো আমাদের একেবারে শৈশব। শৈশবের একটা আকর্ষণীয় কথা বলতে চাই। আমরা গভীর রাতে মাছ ধরতে যেতাম, খালে, বিলে, নদীতে। প্রচন্ড ঠান্ডার ভিতরে পাখির ফাঁদ পেতে পাখি ধরতে যেতাম। প্রচন্ড ঠান্ডার ভিতরে জাল নিয়ে গিয়ে পুকুরের ভিতর থেকে অথবা খালের পাড় থেকে কচুরি পানা সহ তুলে সেখান থেকে মাছ ধরতাম। রাতে গাছে উঠে খেজুর গাছের রস নামিয়ে সেখান থেকে আলাদা পায়েস তৈরি করে মাঠের ভিতরে খেতাম। মাঠের ভিতরে শালুক, অন্যান্য যা পাওয়া যেত সেগুলোকে পুড়িয়ে খেতাম। কলই ডাল বলে, সেগুলোকে পুড়িয়ে খেতাম। গোলা ছুট খেলতাম। রাতের একটি অংশ কাটতো বাইরে। একেবারে গ্রামীণ জীবন যাকে বলা হয়, তার সঙ্গে অভ্যস্ত হয়ে কিন্তু আমার বেড়ে ওঠা। এটা আমার কৈশোরের সংক্ষিপ্ত ধারণা। স্যার আপনি আপনি একজন আমরা স্যার আপনার কৈশোরটা একবারেই স্যার একদম আমাদের বাংলার যেমন কৈশোর হয়, আমাদের যেরকম শৈশব এখন মানুষ প্রত্যাশা করে, তো সেই গ্রাম বাংলার শৈশবটি আপনি পেয়েছেন স্যার। আপনি অবশ্যই একজন লাকি মানুষ। স্যার আপনি বলেছেন যে পিরোজপুর থেকে আপনি উচ্চ মাধ্যমিক, তারপরে স্যার আমি যতটুকু জানি স্যার এরপরে পড়ার চ্যাপ্টারটা আমি বলি। ইন্টারমিডিয়েট মাটিভাঙ্গা কলেজ থেকে পাশ করার পরে খুলনায় চলে আসলাম। খুলনায় এসে আমি একটি কলেজের ইকোনমিক্স অনার্সে এডমিশন নিলাম। তো ওই ইকোনমিক্স অনার্সে পড়া অবস্থায় সরকারি কলেজের শিক্ষকরা লং স্ট্রাইকে গেছিল যে তাদের প্রমোশন হয় না কেন। তখন আমার রাজনৈতিক সহকর্মীরা, জেলা নেতৃবৃন্দরা বললেন যে পাশের একটা কলেজ আছে, এই কলেজে তোমাকে ভর্তি হতে হবে। কেন? বলে এই কলেজের সামনে ছাত্র সংসদ ইলেকশন হবে, তোমার ইলেকশন করতে হবে, এটা প্রাইভেট কলেজ। তো আমাকে সেখানে বিএতে ভর্তি করলেন। বিএতে ভর্তি করার পর সেই কলেজে ইলেকশন করলাম। ইলেকশন করে আমি বিপুল ভোটের ব্যবধানে, তখন জিয়াউর রহমানের শাসন, ভিপি নির্বাচিত হলাম। খুব ইন্টারেস্টিং হলো, এর কিছুদিন পূর্বে আমি কৃষি কলেজের ছাত্র ছিলাম, সেখানে ছাত্র সংসদে নির্বাচন করে জিএস নির্বাচিত হলাম। তাহলে আলটিমেটলি দাঁড়ালো আমি এক কলেজের জিএস, এক কলেজের ভিপি, এই দুইটা একসঙ্গে চললো। আর মহানগর ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তো তখন সময়টা খুব অনুকূলে ছিল না, প্রায় মার খেতে হতো। তো মার খাওয়ার পরিমাণটা এমন ছিল, একটা দিনের ঘটনাটা শুধু বলি। আমি একদিন সন্ধ্যার দিকে খালিশপুর লাল হাসপাতাল মোড়ে আমার যে জিএস তার বাসায় থাকতাম, ওখানে আসার উদ্দেশ্যে আসছি। পথিমধ্যে আমি আক্রান্ত হয়ে গেলাম। তো কাশীপুর মোড় বলে, এই কাশীপুর মোড়ের পূর্বেই আমি আমার রাজনৈতিক প্রতিপক্ষদের হাতে পড়ে গেলাম। তারা আমাকে নির্মম ভাবে মারধর করলেন। মারধর করার পরে তারা ওই কাশীপুরে রেল লাইনের উপর আমাকে রেখে গেলেন। তো ভোর 4টার দিকে খুলনায় তো পাটগল আছে জানেন,
তো ওখানের পাটকলের শ্রমিকরা যখন ডিউটি করতে যাচ্ছেন তারা দেখেন রেল লাইনের উপরে আমাকে ফেলানো অবস্থায়। তা যেহেতু আমি ছাত্রনেতা খুব পরিচিত ছিলাম, তারা ওখান থেকে আমাকে তুলে নিয়ে গেলেন বাসায়, সেখান থেকে খুলনা মেডিকেলে রাখা হচ্ছিল না ভয়ে। বিষয়টা এরকম ছিল যে আমি অজ্ঞান অবস্থায় রেল লাইনের উপর পড়েছিলাম। আরেকটু 1 ঘন্টা পরে রেল আসতো, তো রেলে কাটা পড়ে গেলে ধরা হতো যে রেল লাইনের উপরে পড়ে আমি মারা গেছি, হয় আত্মহত্যা করেছি না হয় রেল লাইনে পড়ে মারা গেছি। যারা আমাকে মারতে মারতে অজ্ঞান অবস্থা ওখানে ফেলে রেখেছিলেন তারা সেভ হয়ে যেতেন। লাকিলি আল্লাহর অশেষ রহমত, সেখান থেকে আমি উদ্ধার হলাম। সেভাবেই কিন্তু সেখান থেকে আমার হসপিটালে যাওয়া, সেখান থেকে ঢাকায় আসা, ট্রিটমেন্ট হওয়া, ধীরে ধীরে বেঁচে যাওয়া। এই জায়গায় আরেকটি পার্ট আছে, একাধিকবার গ্রেপ্তার হওয়া। এই গ্রেপ্তার গুলো ছিল খুব ইন্টারেস্টিং। বক্তব্য একটু কড়াকড়ি দিতাম, বলতাম যে একটা গুলি চললে 5টা গুলি চলবে। তো যখন আমাকে অ্যারেস্ট করে নেওয়া হয় তখন রিমান্ডে নিয়ে বলে সেই গুলি যে চালাবি সেই জিনিসপত্র কই। আমি যত বলি যেটা তো কথার কথা, বলে না না তুই পরিষ্কার ভাবে বলছিস গুলি চালাবি, সেটা দিতে হবে। এখন ডিটেনশনের ফাঁকে এক এক থানায়, কখনো খুলনা সদর থানায়, কখনো দৌলতপুর থানায়, কখনো খালিশপুর থানায় নিয়ে রিমান্ডে নামে অমানবিক নির্যাতন করা হতো। সেই নির্যাতনের একটা পার্ট হয়ে গেল তোর আর্মিদের কাছে দিয়ে দিল। আর্মিরা আবার তাদের মারের ধরনটা ভিন্ন, 4 হাত পা ধরে উপরে ছুড়ে মারতো, আমি নিচে পড়তাম। এই নৃশংসতার ভিতর থেকে কিন্তু বেঁচে থাকা। তারপর যাই হোক ঢাকায় চলে আসলাম, দীর্ঘদিন পরে জেল থেকে বের হলাম। এই জেলে বের হওয়ার একটা ইন্টারেস্টিং কাহিনী। জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন কর্নেল এইচ.এম. গফফার সাহেব। উনি, আমি, ন্যাপের সৈয়দ আজিজুল ইসলাম আলতাফ সাহেব, আমরা একই রুমে ছিলাম। তো আমাদেরকে বলা হলো যে মুসলিকা দিতে হবে। তখন কিন্তু এরশাদ সাহেব ক্ষমতায় এসে গেছেন, বলো মুসলিকা দিতে হবে তাহলে বের হতে পারবা। আর সবাই মোটামুটি মুসলিকা দিয়ে বের হয়ে গেলেন। আমার তখন রঙিন স্বপ্ন মাথায়, শরীরে আর কুলাচ্ছে না, এত মারধরের উপর উঠে দাঁড়াতে পারি না, কিন্তু মুসলিকা দিতে রাজি হলাম না। তখন আমাকে দীর্ঘদিন জেলে থাকতে হলো। জেল থেকে বের হয়ে ঢাকায় আসলাম। ঢাকায় এসে প্রিলিমিনারি লাস্ট কোর্সে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি হলাম। একই দিকে আবার লতে ভর্তি হলাম ঢাকা ল কলেজে। এখন অর্থনৈতিক অবস্থা ভালো না, বাড়ির থেকে তো প্রতিদিন রাজনীতি করার জন্য টাকা দেবে না, যা কিছু পেতাম তা তো কর্মীদের পিছনে ব্যয় করা লাগতো। তখন মেসে থাকা শুরু করলাম, আর মেসে কুলাচ্ছে না, তখন গোপনে টিউশনি করা শুরু করলাম। টিউশনির শর্ত ছিল যে আমাকে টাকা দিতে হবে না, আমাকে 3 বেলা খাবার দিলে হবে। এই টিউশনি খুলনায়ও করেছি, দৌলতপুরে করেছি, গাইকুড়ে করেছি, ঢাকায় এসে শান্তিবাগে করেছি, মালিবাগে করেছি, খিলক্ষেতে করেছি। তখন খিলক্ষেতে বিল্ডিং ছিল না, অ্যাকোয়ার্ড এরিয়া ছিল। এখন যে বাড়িতে লজিং থাকতাম, কোন কোন দিন রাজনৈতিক কারণে ওই বাড়িতে যেতে দেরি হলে আমার ছাত্ররা ঘুমিয়ে যেত। তো আমি তো পড়াইনি, খেতে যাব কোন লজ্জায়। তো দেখতাম ছাত্রদের বাবা এসে, মাস্টার সাহেব ওঠেন, মেসে ডাকতো, বুঝছি তো আপনি আসতে পারেন না, খেয়ে যান। তা বলতাম না, খেয়ে আসছি। অনেক চেষ্টা করে নিতে পারতো না, লজ্জায় যেতাম না, যে পড়াতে পারিনি খাবো কেন। কিন্তু সারা রাত ক্ষুধায় কিন্তু সেখানে ঘুমিয়ে থাকতাম। ভোরবেলা উঠে ওই বাচ্চাদের আবার পড়িয়ে তারপরে সেখানে নাস্তা করতাম। এভাবে একটা ধারাবাহিক ভাবে চলতে চলতে মাস্টার্স কমপ্লিট করলাম, এলএলবি কমপ্লিট করলাম। এলএলবির পরে ইন্টিমেশন সাবমিট করলাম। এটা আরো ইন্টারেস্টিং, যারা ল স্টুডেন্টস, লয়ার হবেন তাদের জন্য জানার জন্য বলছি। একেএম জিয়াউদ্দিন নান্না মিয়া ছিলেন প্রথম আমার সিনিয়র। উনি বললেন যে তোমাকে যা বলবো তাই শুনতে হবে। আমি তাতে রাজি। উনি আমাকে বলতেন 100 লাখ সিগারেট নিয়ে আসো। উনি বলাকা সিগারেট খেতেন। এখন এই সিগারেটটা আনতে যাওয়ার সময় ওনাকে কিভাবে বলবো স্যার টাকা দেন, আমার তো পকেটে টাকা নাই। উনি বলতেন দাঁড়িয়ে আসো কেন, স্যার ওই সিগারেট টাকা, আমি কি চলে যাচ্ছি নাকি, নিয়ে আসো। এভাবে বাকি দোকানদার বাকি দেয় না, আমি নতুন লয়ার, আমাকে কেন বাকি দেবে। ওনার বাসায় যখন থাকতাম যেতাম, উনি বলতো তুমি একটা বাজারের নাম বলে বলতো ওখানে যাও একটু চিংড়ি মাছ নিয়ে আসো। উনি যে টাকাটা দিতেন ওই টাকার চিংড়ি মাছ আনতে বলতেন। উনি হয়তো ভাবতেন না যে আমার আসা যাওয়ার টাকা কোথা থেকে হবে, আমার তো টাকা নেই। তো হেঁটে হেঁটে যেতাম, আসতাম হেঁটে হেঁটে, দেরি হয়ে গেলে বলতেন
এটা কি, তুমি কি 10 মাইল দূরে গেছো, এত দেরি হলো কেন? আমি কিন্তু ওনাকে বলতে পারিনি যে আমার পকেটে তো রিক্সা ভাড়া নাই, আমি কিভাবে দ্রুত যাব দ্রুত আসবো। একটা পর্যায়ে দেখলাম যে ওনার কাছে শেখার আছে, ওনার হয়তো ওই দিকটা কঠিন ছিল, কিন্তু ওনার কাছে শেখার আছে। সেখানে কিছুদিন শেখার পরে আমার এলাকার এমপি ছিলেন সুধাংশু শেখর হালদার, হি ওয়াজ ভেরি রিনাউন্ড লয়ার। উনি আমাকে বললেন যে তুমি এলাকায় চলে যাও। উনি আমাকে বললেন যে এলাকায় রাজনীতি করতে হবে, তুমি এলাকায় চলে যাও। আমি আবার এলাকায় চলে গেলাম, আমি উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি নির্বাচিত হলাম, উপজেলা কোর্টে ওকালতি শুরু করলাম। সেখান সেটা থেকে কত আবার সালের জেলা দিকে কোর্টে, স্যার? এইটা সেটা এইটি কত নাইন সালে স্যার? 88 তো ওখানে আবার জেলা কোর্টে যখন আসলাম, তখন জেলা কোর্টের, তখন আমার প্র্যাকটিস খুবই ভালো জেলা কোর্টে। কিন্তু কেমন যেন মন চাচ্ছিল যে একজন জজ, উনার অনুকম্পাই আমাকে থাকতে হবে, মানে জেলায় তো ডিস্ট্রিক্ট জাজ একজনই। তা আমি ঢাকায় আসার সাব্যস্ত করলাম, ততক্ষণে কিন্তু আমি হাইকোর্টে ইনরোল্ড। এখন আমার বন্ধুরা হুলারাট লস টার্মিনালে গিয়ে আমাকে নিষেধ করলো, যেও না। ঢাকায় গিয়ে 2-3 জনের নাম বললেন যে তারা টিকতে পারে নাই, আবার ফিরে আসছে, তোমার এখন জমজমাট প্র্যাকটিস, তুমি যেও না। আমি নির্মম ভাবে চলে আসলাম। ঢাকায় এসে উঠলাম হোটেল চাঁদ, সেগুনবাগিচায়। 1 মাস বীর বিক্রমে থাকলাম। তারপর দেখি টাকা পয়সা সব ব্যয় হয়ে গেছে। আর হাইকোর্টের উকিল আমাকে কে বানাবে, আমাকে কেন মামলা দিবে? আমি ডে বিফোর ইয়েস্টারডে আসছি মফস্বল কোর্ট থেকে। হাইকোর্টের বারান্দা একটা ব্রিফকেস নিয়ে ঘুরি, ওই কোর্ট থেকে ও কোর্টে ঢুকি, কোর্টে ঢুকতে গেলে বলা হয় ব্রিফকেস নিয়ে ঢুকতে পারবা না, ব্রিফকেস বাইরে রাখি। কেউ আবার ভাবে ব্রিফকেসের ভিতর কি আছে। তখন আবার সিএমএম কোর্টে শুরু করলাম প্র্যাকটিস। সিএমএম কোর্ট এবং হাইকোর্ট মিল। তখন মনে হলো যে একজন সিনিয়র দরকার। তা আমি সুধাংশু হালদারের চেম্বারে গেলাম যে আমি আপনার চেম্বারে কাজ করতে চাই। তো উনি আমাকে বললেন, তুমি উপজেলা আওয়ামী লীগের নেতা, তুমি ঢাকায় চলে আসা ঠিক হয় নাই। উনি কিন্তু আমাদের লোকাল লিডার। তো উনি সর্বশেষ বললেন যে আমার ছোট ভাই প্রবীর হালদার আসছে, তোমাকে আমি অ্যাকোমোডেট করতে পারছি না। অসহায়ের মতো বেরিয়ে আসলাম। যে সিনিয়রের চেম্বারে যাই তারা বলে, তুমি কি ইংলিশে ড্রাফট করতে পারো? না। হাইকোর্টে কাজ করার অভিজ্ঞতা আছে? না। বলে কিছুদিন শিখে তারপর আসো। সর্বশেষ আমার সিনিয়র হাবিবুল ইসলাম ভুইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি, সাবেক সেক্রেটারি, উনি বিচারপতি ছিলেন, ল মিনিস্টার ছিলেন, হাই কমিশনার ছিলেন। ওনার চেম্বারে গেলাম, উনিও একইভাবে বিদায় দিয়ে এলেন। তো তারপরে বাবু শিশির কান্তি মজুমদার, ওই চেম্বারের জুনিয়র, উনি আমাকে বললো, লেগে থাকেন, এই চেম্বারে একটা সিনিয়র জুনিয়র পোস্ট খালি হবে, তখন আপনাকে অ্যাকোমোডেট করা হবে। এই আজ যাই কাল যাই করে 1 বছর পরে ওনার চেম্বারে ঢোকার সুযোগ পেলাম। কিছুই তো জানি না। হাবিবুল ইসলাম ভুইয়া সাহেব রিনাউন্ড লয়ার, তৎকালীন সময় হাইকোর্টের সবচেয়ে জাবরেল লয়ারদের ভিতরে একজন ছিলেন। উনি একটা ড্রাফট দিয়ে বলতেন, এই ড্রাফট মানে একটা ম্যাটার দিয়ে বলতেন, ড্রাফটটা করে আমার সামনে নিয়ে আসো। আমি তো জীবনে কোনো ড্রাফট করিনি, আমি কি করব? তো শিশির বাবু হেল্প করতে যে এইভাবে প্রথম লেখেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, তারপর লেখেন হাইকোর্ট ডিভিশন। এখন আমার এলাকায় আমি নেতা মানুষ, 2-4 জন লোক চেম্বারে আসতো। স্যার বলতেন, এইটা কি তোমার পার্সোনাল অফিস? এখানে লোক এনে আড্ডা দিচ্ছ? আসছো কাজ শিখতে। বিকালবেলা আওয়ামী লীগ অফিসে যেতাম, দেরি হলে উনি বলতেন, চেহারা দেখাইবেন লাগিয়েছে, কাজ শিখতে হলে চেম্বার ইন টাইম আসতে হবে। আর সকালে ইন টাইম ওনার চেম্বারে যেতে হতো, ওনার সঙ্গে একই গাড়িতে হাইকোর্টে আসতে হতো। তো ওনার এই কঠোরতা এমন ছিল, উনি অ্যাডমিরালটি ম্যাটার করাতেন, সিভিল ম্যাটার করাতেন, অরিজিনাল জুডিশিয়াল রিট করাতেন, ক্রিমিনাল ম্যাটার করাতেন। একটা জুলুম মনে হচ্ছিল, একটা অত্যাচারী লোক। কোন রাতে, ভোর রাতে আজান দিচ্ছে, সেই সময় চেম্বার থেকে বেরোতাম, 20টা মামলা ড্রাফট করে বেরোতে হবে। পথে কুকুরে ঘেউ ঘেউ করতো, কারণ এত ভোরে রাস্তায় আমি একা, আর ওই সুশীল বাবু কখনো থাকছেন। কিন্তু যখন ওনার চেম্বারটা ছেড়ে আসলাম, তখন মনে হলো যে উনি যে কঠোরতা অবলম্বন করছেন, তার কারণে কিন্তু অ্যাডমিরালটি, ক্রিমিনাল, সিভিল সকল জুরিসডিকশনে শিখেছি কিছু বলবো না, টুকটাক কাজ করার অভিজ্ঞতা, প্রাইমারি যে ফাউন্ডেশনটা, এটা উনি হাতে ধরিয়ে দিয়েছেন। এই অভিজ্ঞতাটা ওনার চেম্বার থেকে। সেখান থেকে কিন্তু হাইকোর্টে ধীরে ধীরে পথ চলা, এভাবেই ল প্রফেশনের একটা প্রাথমিক ভাবে এগিয়ে আসা। স্যার আমরা আসলে মানে এটা আমাদের কাছে একটা গল্পের মতো মনে হয়, কারণ আমাদের ইয়াং ফ্রেন্ডরা দেখছেন, আমরা দেখছি, আমরা জানি
আমি গল্পগুলো শুনছিলাম স্যার। হাবিবুল ইসলাম ভূঁইয়া স্যার, আমিও তার ওনার এলাকার একজন মানুষ, আমি স্যারের সম্পর্কে একটু জানি। আপনি যেভাবে বলছেন এতটা ক্লোজলি জানি না ওনার। আপনার অডিও পাচ্ছি না। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন লিগ্যাল ভয়েস প্রেজেন্ট সাকসেস স্টোরি। আমাদের মাঝে আমাদের অতিথি আছেন। আপনারা শুনছিলেন ওনার ওনার যে সফল, আমরা তো শুধু ওনাকে সফল মানুষ হিসেবে দেখছি, কিন্তু এই যে সফলতার পেছনের যে গল্পটা, সেই গল্প, অজানা গল্পগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছেন। আপনারা আমাদের সম্মানিত অতিথির কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা ওই যে লিংকে দেখছেন সেখানে কমেন্ট করতে পারেন। আমাদের সম্মানিত অতিথি সেই বিষয়ে অবশ্যই জবাব দিবেন। আপনারা জানেন যে আজকের এই সার্বিক সহযোগিতা দিচ্ছেন lawnews24.com, যার মাধ্যমে আমরা আজকে আপনাদেরকে দেখছি। আমরা আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথির কাছে। এই যে স্যার, আপনি আপনি যে স্যার এত স্ট্রাগল করেছেন, কখন কি মনে হয়েছে যে এই পেশা ছেড়ে আমার চলে যাওয়া উচিত, বা এই পেশাটাকে স্যার আপনি কখনো হতাশ হয়েছেন কি স্যার? এখানে খুব ইন্টারেস্টিং আছে, আমি এই প্রফেশনে আসার আগে আমার একটা চাকরির আয়োজন হয়েছিল। এই চাকরির আয়োজনটা আমার পারিবারিক ভাবে হয়েছিল, এবং চাকরিটা খুব ইন্টারেস্টিং চাকরি ছিল, ইনকাম ট্যাক্স এর ইন্সপেক্টর। তো ইন্সপেক্টররা তো অনেক টাকার মালিক হয়। তখন আবার হোল খুলনা ডিভিশনে খুলনা বরিশাল জুরিসডিকশন ছিল। পরে শুনলাম যিনি চাকরিটা দেবেন, সব আয়োজন হয়েছে, তাদের সঙ্গে একটা আত্মীয়তা করতে হবে, সহজ সরল ভাষায় বলা বিয়ে করতে হবে। আমি এগ্রি করলাম না। তারপরে মুনসেপে লোক নেওয়া হবে, ওই এরশাদ সাহেবের সময় কয়েক মিনিটের ভাই ভাই, সেটা শুনলাম যে মুনসেফ যারা হবে তাদের নাকি একেবারে রাস্তার পাশ থেকে হাঁটতে হয়, কোনো লোকের সঙ্গে মিশতে পারে না, এইরকম একটা চাকরি। সেটাও ইন্টারেস্ট হারালাম। তো আমার আব্বা একটা ক্ষুব্ধ হয়ে বলল, রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবা, চাকরি করতে তো ভালো চাকরি, এটা হাতে পাওয়ার পরও ছেড়ে দিচ্ছ। এসে জয়েন করলাম সাংবাদিকতা প্রফেশনে, খুব ঘনিষ্ঠভাবে মিশে গেলাম। দীর্ঘদিন সেখানে কাজ করার পরে কিন্তু ল প্রফেশনে আসলাম। তো ল প্রফেশনে যখন কোনো মামলা পাচ্ছি না, যখন কোর্টে গেলে আমার কথা বলা ঠিক মতো হচ্ছে না, আই ডোন্ট নো হাউ টু অ্যাড্রেস দি কোর্ট, হাউ টু কনভিন্স দি কোর্ট, এটা জানি না। ঢাকা কোর্টে যে আর একটা বিচিত্র অভিজ্ঞতা হলো, যে মামলাটা পাই শুনি যে একটা সিন্ডিকেট আছে, তাদের না বেল সিন্ডিকেট, তাদের না নিলে বেল করানো যাবে না। এখন যে কোর্টে মুভ করতে যায় সেই কোর্টে ম্যাজিস্ট্রেট মামলা শুনতে চায় না। পরে জানলাম যে ওনারা গিয়ে পেশকার বা কাউকে দিয়ে বলে যে ম্যাজিস্ট্রেটের নামে টাকা নিছে, তখন ম্যাজিস্ট্রেট আমার মামলাই শুনতে চায় না। এভাবে দেখলাম যে ওনাদেরকে অ্যাটাচ না করলে আর মামলা পাওয়া যাচ্ছে না। হাইকোর্টে আসার পর দেখলাম যে আমাকে কেউ মামলা দিচ্ছে না, যে মামলা টুকটাক পাচ্ছি সেই মামলা আমি ড্রাফটটা প্রপারলি করতে পারছি না। আর সিনিয়রের চেম্বার থেকে যখন বেরিয়ে আসলাম, বা উনি আমাকে অনেক আদর করতেন, ভালো জানতেন, অনেক কিছু তার কাছে শিখেছি। যখন চলে আসলাম, আসার পরে দেখলাম আমি অথই সমুদ্রে, মানে উনি একটা টাকা মান্থলি আমাকে দিতেন, সেইটা বন্ধ হয়ে গেল। আমার একজন ক্লার্ক রাখতে হচ্ছে, ক্লার্কের টাকা দিতে হচ্ছে। আমি কজ লিস্ট নেওয়ার জন্য আমাকে টাকা দিতে হচ্ছে। আসা যাওয়া করতাম ওনার গাড়িতে, এখন আমার তো গাড়িও নাই, রিক্সা ভাড়া দিতে হচ্ছে। তা আবার নিজেকে মাঝে মধ্যে উনি কিছু টিপস এর মতো দিতেন, মান্থলি যেটা দিতেন এর বাইরেও টাকা দিতেন, অসুস্থ হলে টাকা দিতেন। উনি কিন্তু আমরা অসুস্থ হলে চিকিৎসা সব টাকাটা দিতেন। উনি এত স্নেহ মায়া মমতা প্রবণ ছিলেন, যেমন কঠোর ছিলেন তেমনি সিনিয়র হিসাবে জুনিয়রদের প্রতি তার মমত্ব বোধ এরকম ছিল। আমি একবার দাঁতের অপারেশন হলো, তো অসুবিধার অবস্থায়, পরে যখন টাকা টোকা বিভিন্ন ধার উদ্ধার করলাম, বিল পে করতে গেলাম, যে শুনলাম যে না, আমার সিনিয়র টাকা দিয়ে গেছে। আমি চিন্তা করতে পারিনি। আমি যখন সেক্রেটারি ইলেকশন করলাম, তখন প্রতিদিন উনি আমার খোঁজ নিতে এসে আমার হাতে হ্যান্ডশেকের মতো করে একটা বান্ডেল দিয়ে যেতেন। যখন বার কাউন্সিলে 2 টাইমস ইলেকশন করছি, প্রতিটা বারই উনি আমাকে ক্যাশ টাকা দিয়েছেন, দোয়া শুধু না ক্যাশ টাকাও দিয়েছেন। কিন্তু আমি যখন শুরু করলাম তখন দেখি যে আমি কোনো কোর্টে দাঁড়াতে পারতেছি না। তো একটা সময় মনে হলো যে প্রফেশন বোধহয় আমার জন্য না। এটা ব্যারিস্টার ইশতিয়াক সাহেবের ছেলে আছে, তারা করবে, খন্দকার মাহাবুদ্দিন আহমেদের ছেলে আছে, তারা করবে।
যাদের ব্যারিস্টার আমিরুল ইসলামের কন্যা আছেন তারা করবেন, রফিকুল হক সাহেবের ছেলেরা আছে তারা করবে, এটাই ধারণা হলো। তখন আমার মনে হলো যে কেউ কেউ বলছিল যে রাস্তা রাস্তা ঘুরবা, আর আমার যে লেখাপড়া, যে বয়স, আমি তো অন্য কোথাও চাকরিও পাবো না, আমার তো টাকাও নেই, আমি যাব কোথায়? দর্শক আপনারা দেখছেন তখন মনে হলো যে অসম্ভব নামে কোনো কিছু আছে কিনা, আমাকে চ্যালেঞ্জ আকারে নিতে হবে। আমি জিগাতলা একটা বাসায় থাকতাম, ছোট্ট একটা বাসা। আমার মাথার উপর 60 পাওয়ারের একটা ভাল্ব জ্বলতো। আমি ছোট্ট একটা ব্রিফ পেলেও সেই ব্রিফটি নিয়ে গভীর ভাবে মনোনিবেশ করতাম, ঘন্টার পর ঘন্টা থরলি পড়তাম। এই সংক্রান্ত বিষয়ে কি ডিসিশন আছে, লয়ের কি জার্নালের ডিসিশন আছে, সেগুলো খুঁজে বের করতাম। একেবারে পরে বলা যায় যে হাফেজের মতো হয়ে কোর্টে গিয়ে শুরু করতাম। তো আমাকে আমার সিনিয়র একটা কথা বলছিল, এটা নতুন প্রজন্মের লয়ার যারা আছে তারাও মনে রাখবেন, বিফোর লার্নিং ল, লার্ন দি মাইন্ড অফ জাজ। আইন কানুনের কথা বলার আগে কোর্ট কি চায় এটা বোঝার চেষ্টা করেন। কোন কোর্ট চায় আপনি ফ্যাক্টসটাকে কত ভালোভাবে বলতে পারবেন। কোন কোর্ট বলে ফ্যাক্টস আমরা দেখছি, আপনার ল পয়েন্ট কি আছে বলেন। কোন কোর্ট চায় আপনি কত হাম্বল সোবার ওয়েতে কোর্টকে অ্যাপ্রোচ করছেন। কোন কোর্ট চায় আপনি স্ট্রংলি ডিফেন্ড করে কিভাবে শক্তিশালী কথা বলছেন। এখন ধরেন এক কোর্ট খুব হাম্বল অ্যাটিটিউড আশা করে, আপনি সেখানে যে একেবারে রাজ গম্ভীর ভাবে সাংঘাতিক ভাবে শুরু করে দিলেন, উনি কিন্তু মনে করবে যে কি আমি কিছু বুঝি না। উনি আরেকটাও কথা বলছিলেন হাবিবুল ইসলাম ভুইয়া, কোর্ট আইন জানে না, কোর্টকে আন্ডারএস্টিমেট করবা না। তুমি সবসময় কোর্টকে বলবা মাই লর্ড আপনি জানেন, তারপর আমি বলছি। হয়তো আমার চেয়ে মাই লর্ড আপনি অনেক বেশি জানেন, তারপর আমি বলছি। ওই কোর্ট কিন্তু স্মাইলিং ওয়েতে বলবে দেখি দেখি কোন ডিসিশনটা, বলে মাই লর্ড এটা তো আপনার জানা ডিসিশন, দেখবে একটু স্মাইলিং ফেসে বলে হ্যাঁ হ্যাঁ না, একটা ভালো ডিসিশন। হয়তো জজ সাহেব জানেই না, কিন্তু তুমি যে তাকে সম্মানটা করলা সেইটা। আর একটা বিষয় সিনিয়র বলে দিছিলেন, নেভার প্রেস এ কেস বিফোর এ এংরি অর হাংরি জাজ। তা আমি বললাম এটা কি? বলে কোর্ট এখন দুপুরবেলা উঠে যেতে চাচ্ছে, এমন হতে পারে যে তার ন্যাচারাল কলে প্রেশার আসছে বডিতে, অথবা তিনি ক্ষুধার্ত, কারণ জাজরা অনেকে সিনিয়র, তারা একটু খাবার খাবে, ডায়াবেটিস হতে পারে। সেই সময় যদি তুমি উঠে বলো মাই লর্ড আমারটা ধরতে হবে, আমারটা ধরতে হবে, লাস্ট আইটেম আমার, উনি বিরক্ত হয়ে বলে দেখে আনো, দেখে নেবো না। অথবা জজ সাহেব ক্ষুব্ধ হয়ে আছেন, তারপরই আপনার আইটেমটা। সেই সময় যদি আপনি দাঁড়িয়ে যান, ওই ক্ষুব্ধতার কিছু রিয়াকশন, কারণ ওই জজ সাহেব কিন্তু রক্তে মাংসের মানুষ। আপনি তাকে সোবার ওয়েতে আপনার কনভিন্সিং ক্যাপাসিটি দিয়ে হাম্বল ওয়েতে তাকে কনভিন্স না করে আপনি মামলা করতে পারেন না। এই জন্য স্যার বলছিলেন যে নেভার প্রেস এ কেস বিফোর এ হাংরি অর এংরি জাজ। আমি স্যারের সেই কথাটা সবসময় মনে করার চেষ্টা করেছি। অনেক কোর্টে আমি যখন দেখছি যে জজ সাহেব অ্যাটিটিউড ভালো না, সবই রিজেক্ট করছে, আমি বলছি আমারটা সাপ্লিমেন্টারি এফিডেভিট দিতে হবে, অথবা আমার নথিটা আজকে পাচ্ছি না মাই লর্ড, আই নিড নট টুডে, যাতে কালকের অবস্থাটাকে আগামীকালে তো ওনার মেজাজটা এই অবস্থায় নাও থাকতে পারে, অথবা আমার প্রিপারেশন নাই, আমি ওয়েল প্রিপেয়ার্ড হয়ে কোর্টে আসতে পারি। আর একটা জিনিস সবসময় বলতেন যে কখনো সিনিয়রদের সামনে যাবা না, প্রথমেই কিন্তু কোর্টে তোমাকে বেকুব করে ফেলবে। একটা কথা বলি, বিচারপতি মোজাম্মেল সাহেব, সেকেন্ড জাজ, সিনিয়র জাজ এ এম মাহমুদুর রহমান, ওনার কোর্টে আমি সকলের পিছনে দাঁড়িয়েছি, মেনশন স্লিপ দেব। তো সবার পিছনে দাঁড়াবার পরে পিছনে আসছেন রফিকুল হক সাহেব। এখন আমি তো জানি না রফিকুল হক পিছনে কিনা, আমি তো সবাই শেষে দাঁড়িয়েছি। আমি যখন অ্যাপ্রোচ করতে গেছি তখন মাহমুদুর রহমান বলতেছেন, ইংলিশে বলছেন, বাংলাটা সবার বোঝার জন্য বললাম, বলে জুডিশিয়ারি ধ্বংস হয়ে যাবে, কোথা থেকে সব ফালতু লোকজন আসছে, এইগুলো কোর্টের ভিতরে এসে দেখেন আপনি সিনিয়র, আপনার সামনে দাঁড়াই গেছে। এখন আমি বলছি মাই লর্ড আমি দাঁড়াই, কার তর্ক করছেন, গেট আউট, একেবারে যাচ্ছে তাই বলে। এখন আমি তর্ক করতে গেলাম, তখন আমাকে টেনে ধরে একজন সিনিয়র, উনি এখন আর বেঁচে নেই, খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ, আমি রেসপেক্ট করি, উনি আমাকে বললেন তুমি এখন অ্যাড্রেস করো না, তুমি চলে যাও বাইরে।
তা আমি দুপুরের পরে গেলাম, তখন যে বলে আপনি আবার আসছেন, আপনি আবার কোর্টে আসবেন না? দাঁড়াই দিচ্ছি, বলে কি কথা বলেন না কেন? তখন কিন্তু ওই সেকেন্ড জাজ যিনি মোজাম্মেল সাহেব, উনি বললেন সিনিয়র জাজকে যে ও যখন দাঁড়িয়েছিলাম খেয়াল করছি ওর পিছনে আর কেউ ছিল না, হক সাহেব যা আসছে ও হয়তো খেয়াল করে নাই। সোয়াট মেনশনের সময় খেয়াল করবে না ওর পিছনে কেউ আছে কিনা? আমি বললাম যে আই বেগ অ্যাপোলজি, আই বেগ অ্যাপোলজি। বললো যে পাইছেন তো একটা অ্যাপোলজি, আর পাইছেন তো একটা অ্যাপোলজি, দেন কি বিষয়? চিৎকার টিৎকার করে উনি নিলেন। সেদিন আমার শিক্ষা হলো যে আমি সবার পিছনে থাকলেও while I will mention the court, আমি পিছনে একটু তাকাই দেখবো যে আমার পিছনেও কেউ আছে কিনা, না হলে ওই কোর্ট কিন্তু আমার উপরে ধারণাটা খারাপ করে ফেলবে। এরকম কিছু কিছু ছোটখাটো ঘটনার ভিতর থেকে আমার মনে হলো যে এই কোর্ট অঙ্গনে যারা আমার তো একদিনের সিনিয়র, তাকে আমার সিনিয়র হিসেবে অ্যাড্রেস করতে হবে। সেটা আমি মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগের দিন পর্যন্ত মেইনটেইন করার চেষ্টা করেছি। আর একটা কথা আমার সিনিয়র বলতেন, কোর্টের উপরে কখনো রাগ করো না, কারণ মনে রেখো এই কোর্টেই তোমাকে টুডে অর টুমারো আসতে হবে, এবং এই একটি কেসই কিন্তু তোমার কেস না। আমি বললাম যদি খুব অন্যায় একটা সিদ্ধান্ত দেয় সেটাও মেনে নেবো। বলে তোমার ডিসিশন হলো ফাঁসি দিলেও তোমাকে বো ডাউন করে বলতে হবে মাস অবলাইজ ইওর লর্ডশিপ। তাহলে আমি যদি বলি যে আমি ওনার সঙ্গে একমত না, তাহলে তুমি বলবা মাই লর্ড আই বেগ টু ডিফার উইথ ইওর লর্ডশিপ। তার প্রথমে বলবা ভেরি হামলি আই বেগ টু ডিফার উইথ ইওর লর্ডশিপ, মানে অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি। তোমার দ্বিমত পোষণটাও যেন সফট হয়, হাম্বেল হয়। আমি দেখলাম আমার ব্যক্তিগত জীবনে যে অনেক কোর্টের সঙ্গে রাগ করেছি, উত্তেজিত কথা বলেছি, ওই কোর্টে 2 বছর 1 বছর 1.5 বছর পর্যন্ত দেখলাম ওই জজ সাহেবের মাথার ভিতরে একটা আছে। যদি ওই জজের মাথার ভিতরে থাকা উচিত না, উনি শপথ নিয়েছেন আমার উপর উনি রাগ করবেন না, উনি দেখবেন ম্যাটেরিয়াল বিফোর হিম। কিন্তু অনেক জজ সাহেব তো সেটা মেইনটেইন করতে পারেন না, সে হয়তো মাথার থেকে ঝাড়তে পারেন না, না হলে শপথের কথা তিনি ভুলে যান। অনেক জজকে দেখেছি, আমি একজন জজের কথা বলবো, তিনি অ্যানেক্সের 10 নম্বর কোর্টের প্রিজাইডিং জজ ছিলেন। তিনি ফেন্সিডিলের মামলার 3 জন আসামিকে বেল দিলেন। আমি 4th নম্বর আসামি, আমি দাঁড়ালাম, আমাকে দিলেন না। আমি চিৎকার করছি যে আপনি যাকে দিচ্ছেন একই কেসের আসামি, আমার বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন কেন দিবেন না? বলে একজন একটা ডিসিবি দিয়ে আপনাকে দিতে হবে। আমি অনেক আর্গুমেন্ট করছি, দিচ্ছে না। ব্যারিস্টার শওকত আলী খান সাহেব আমাকে বলল, ইয়াং ম্যান, আপনার দায়িত্ব কোর্টে মামলা প্রেস করা, আর্গুমেন্ট তুলে ধরা, দেওয়া না দেওয়া ওর ব্যাপার, ও বেনাই অন্যায় করেছে, ও বাসায় গিয়ে অনুতপ্ত হবে। পরে জানলাম যে 3 জন বেল পেয়েছেন এই 3 জন ফেয়ারলি পান নাই। তো আমি তাদের মতো সুযোগ নিতে চাইছি কিনা এরকম হয়তো ভেবেছেন জজ সাহেব। আমি আজকে সত্য কথা বলতে হবে আপনার লাইভ প্রোগ্রামে, সেই জন্য উনি আমাকে বেল দিলেন না। আমি ওই অর্ডারটার বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে গেলাম, তখন আমি অ্যাপিলেট ডিভিশন লয়ার না, পারমিশন নিলাম, পারমিশন নিয়ে মুভ করলাম। বিচারপতি মোস্তফা কামাল সাহেব, চিফ জাস্টিস, উনি ওনার ব্রাদার জাজদের বললেন যে এগুলোকে হাইকোর্ট থেকে বিদায় করা উচিত, তাদের বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে, তাদের বেল দিচ্ছে, আর এর বিরুদ্ধে কিছু নাই, এর বেল রিজেক্ট করতেছে। আমি কোর্ট থেকে বেরিয়ে আসার পর আনন্দে কেঁদে দিচ্ছিলাম। তখন আমার কোনো পার্মানেন্ট ক্লার্ক নেই, বারবার গাউন থেকে চোখ মুছতেছিলাম যে আমি রিলিফ পেয়েছি। এরকম কিছু কিছু জায়গা আছে। আবার একটা অভিজ্ঞতা বলে, বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী কোর্টে একটা মামলা আমি দীর্ঘ আর্গুমেন্ট করলাম, উনি একটা মামলা রুল অ্যাবসলিউট করলেন, উনি জাজমেন্টও দিয়ে দিলেন রুল অ্যাবসলিউট করলেন। উনি 10 নম্বর কোর্টে ছিলেন, উনি 6-7 দিন পরে ম্যাটারটা আবার আদেশের জন্য আনলেন। আনার পরে আমাকে বললেন, মিস্টার করিম, আমরা অর্ডারটাকে রিকল করছি। তা আমি বললাম যে মাই লর্ড, আপনি তো জাজমেন্ট দিয়ে দিয়েছেন, তা আপনি এখন তো ফাঙ্কাস অফিসিও, আপনি তো রিকল করতে পারেন না। বলে আমি যদি রিকল করতে না পারি, আপনি আমার অর্ডারের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে যাবেন। তাই বললাম যে মাই লর্ড, আপনি অ্যাপিলেট ডিভিশনে পাঠাচ্ছেন, আমি যাবো কিভাবে? বলে আপনাকে যারা কাগজ দিয়েছে তারা প্র্যাকটিস ফ্রড আপন ইউ, আপনাকে যে সার্টিফাইড কপি দিয়েছে এর একটি কাগজ আছে ফোর্সড। আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে আপনার সবকিছুকে, আর্গুমেন্টের পরে একটু সন্দেহ হয়েছে, আমরা ফাইলটা এনেছি, ফাইলটা গোপনে আমরা এনে
মিলিয়ে দেখেছি যে একটা লাইন ওখানে টেম্পার করা আছে। আপনার এখন সিদ্ধান্ত কি বলেন? আমি বললাম, মাই লর্ড, আই ইন্ডোর্স মাই ভিউ 100% উইথ ইউর লর্ডশিপ। তো উনি অভিভূত হয়ে গেলেন, বলে সবাই তো বলে বহাল রাখেন, আর আপনি বলেন একমত। আমি সেই সিদ্ধান্ত বললাম, বলার পরে উনি বললেন যে আমরা রুল অ্যাবসলিউট করছিলাম, এই পার্টটাকে রিকল করলাম, কিন্তু আমরা ওই আপনার পূর্বের যে ল পয়েন্ট, ওই পয়েন্ট না, মেরিটে আপনার মামলা শুনবো, কিন্তু উই আর স্ট্যান্ডিং ওভার দিস ম্যাটার ফর 6 মান্থ। 6 মাস পরে ওনার আর ক্রিমিনাল কোর্ট নাই, আমি আর কোনো কোর্টে ঠাই পাচ্ছি না। তখন বিচারপতি এ কে এম ফজলুর রহমানের কোর্ট, সেখানে গেলাম। উনি একটু রাগান্বিত মেজাজে কথা বলতেন। উনি বললেন যে এক কোর্ট রুল অ্যাবসলিউট করে রিকল করছে, আবার এসে অ্যাবসলিউট করছে। আমি মাই লর্ড একটু শোনেন, না একটু শুনে লাভ। উনি শুনলেন, শোনার পর কিন্তু উনি রুল অ্যাবসলিউট করলেন। তখন করলেন অ্যাজ এ হোল ম্যাটারে, আগের বারে হয়েছিল প্রত্যেকটা ল পয়েন্ট। তা আমি দেখলাম যে আমি উত্তেজিত হয়ে অ্যাপিলেট ডিভিশনে গেলে আমার লাভ হতো না, ধৈর্যের সঙ্গে আমাকে এখানে অতিক্রম করতে হয়েছে। অনেক কোর্টে আমি দেখেছি যে স্যার একটু বলি, সরি স্যার ইন্টারভিউ করলাম। আমরা স্যার এই গল্পগুলো স্যার আরো অনেক বেশি শুনতে চাই আপনার কাছে, কিন্তু আমরা স্যার অনেক কিছু শিখছি। আমরা যারা নবীন আইনজীবী সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি, আপনি সুপ্রিম কোর্টের প্রেক্ষাপট থেকে আমাদেরকে বলছেন, আমরা শুনতে চাই। এবং আমরা স্যার মনে হচ্ছে স্যার এক এপিসোডে আপনার গল্প শেষ হবে না, আমাদের এত জানার বাকি স্যার। কিন্তু স্যার কেন জানি স্যার আমাদের দর্শকরা আজকে, আপনি যেহেতু বার কাউন্সিলের লিডার, তো বার কাউন্সিল সম্পর্কিত অনেক কোয়েশ্চেন করছেন। আমরা সম্মানিত দর্শক, আমাদের সম্মানিত অতিথি, তিনি বার কাউন্সিলের ফিনান্স কমিটির চেয়ারম্যান, তিনি নিশ্চয়ই আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিবেন। আমরা অনুষ্ঠানের এক পর্যায়ে ওনার কাছে জেনে নিব আজকের এই অনুষ্ঠানটি সাকসেস স্টোরি হিসেবে একজন সফল মানুষ আমাদের মাঝে আছেন, যিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট এবং উনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন সেক্রেটারি ছিলেন। ওনার কাছ থেকে আমরা আমাদের আইনের খুঁটিনাটি বিষয়গুলো জানছি, ওনার স্ট্রাগলিং লাইফটা আমরা শুনেছি, যে যারা আইনজীবী হবে তাদেরকে গড়ে উঠতে হয়, কিভাবে সফল হতে হয়। আমরা শুনি আমাদের অতিথির কাছে, আমরা নিশ্চয়ই ধাপে ধাপে বাকি জীবনগুলো শুনবো। স্যার, আপনি তো বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী স্যার। আপনি এখন মহান সংসদে আছেন, আপনি মাননীয় মন্ত্রী, যে কারণে স্যার আপনি কোর্টে আসতে পারেন না, প্রোটোকলের কারণে, রুলস অফ বিজনেসের কারণে। আপনার এই যে কোর্টে আসতে পারেন না, সেখান থেকে স্যার কোনো দুঃখ হয় কি, বা বারকে আপনি কি মিস করেন, কোর্টে মিস করেন? আমি শোনেন, আমার অস্তিত্বের উৎসমূল শিকড়টা কিন্তু আইন অঙ্গন। আমি করোনার ভিতরে একদিন হঠাৎ করে হাইকোর্টে গেছি, যে দেখি সেক্রেটারি রুমে আমাদের সেক্রেটারি কাজল সাহেব বসা। সে তো স্তম্ভিত হয়ে গেছে, ভাই কিসের ভিতরে, ফ্লাগ সহ মন্ত্রী কেউ নাই কোর্টে। আমি বলি এই জায়গাটা না আসতে পারলে ভালো লাগে না। আমি প্রথম দিকের একটা কথা বলি, মন্ত্রী হওয়ার পরে এই পাড়ার থেকে গাড়ি নিয়ে যাই, তো ওই কদম ফোয়ারার ওখান থেকে ক্রস করার পরে গাড়ি যাচ্ছে লেফট দিকে, আমি ড্রাইভারে বলতেছি রাইটে তুমি কোন দিক যাচ্ছ? সবাই স্যার সচিবালয় তো বামে। তখন আমার চৈতন্যদয় হচ্ছে, আহা, আমি তো সুপ্রিম কোর্টে যাচ্ছি না, আমি তো যাচ্ছি সচিবালয়ে। আবার অনেকদিন আমি বাইরের রাস্তায় না যে আমার ড্রাইভারকে বলি যে ওই সড়ক ভবনের সামনের থেকে যে রাস্তাটা আছে ও ভিতর থেকে একটু ঢোকো। আমি কিন্তু প্রায় ওই রাস্তা দিয়ে ঢুকি, গাড়িটিতে গ্লাস থাকে, কিন্তু ওখানে যাওয়ার সময় অনেক আইনজীবী দেখি, ও ক্লায়েন্টদের দেখি, আমি কোথায় দাঁড়াতাম, কোন জায়গায় প্রেসকে ফেস করতাম, দেখতে দেখতে আমি বলি যে এই অঞ্চল থেকে কিন্তু ছোট ছোট করে যাবা, আস্তে আস্তে করে যাবা। আমি কিন্তু প্রায় সুযোগ পেলে বিকেলের দিকে কোর্টে আসি, আমার রুমে বসি, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করি, আড্ডা দেই। সুপ্রিম কোর্ট হচ্ছে অস্তিত্বের উৎস জায়গা, শিকড়ের জায়গা। এই সুপ্রিম কোর্ট আমাকে সিনিয়র অ্যাডভোকেট আইন প্রফেশনের সর্বোচ্চ জায়গাটা দিয়েছে। এই সুপ্রিম কোর্ট আমাকে সেক্রেটারি হওয়ার সুযোগ দিয়েছে, এবং একবার দাঁড়িয়ে একবারই আমি সেক্রেটারি হওয়ার সুযোগ পেয়েছি, এবং সর্বোচ্চ ভোটে বার কাউন্সিলে 2 টাইমস ইলেকশন করেছি, বিশাল ভোটের ব্যবধানে আমাকে এই লয়াররা আমাকে নির্বাচিত করেছেন। কাজে তাদের প্রতি আমার একটা মমত্ব ভালোবাসার জায়গাটা রয়েছে। এই জন্য কোর্ট অঙ্গনটা আমার প্রিয় অঙ্গন, ভীষণ ভাবে মিস করি। আর একটা মিসিং এর ফানি কথা বলি, সন্ধ্যা হলেই তো ড্রয়ারটা খুলতাম, ড্রয়ারটা খোলার পর এই জুনিয়ররা যে টাকা দিত, ওই এগুলো ছিঁড়তাম, প্যাকেটগুলো ছিঁড়ে টাকাগুলো সব একটা ব্যান্ড দিয়ে বেঁধে পকেটে ঢুকাইতাম, না হয় আমার ব্যাগের ভিতর ঢুকাতাম। এই 1-1.5 বছর হচ্ছে কোনো প্যাকেট ঢুকাই না। অনেক সময় যখন কোর্টে গিয়ে বসি, ড্রয়ারটা খুলি, আমার টেবিলের ড্রয়ারটা খুলে
নস্টালজিতে যে সেখানে আমার কোনো প্যাকেট নাই, সেখানে প্যাকেট থাকারও কথা না, কিন্তু একসময় খুললে ওখানে প্যাকেট, আর লোকজন দৌড়ে আসতে বলতে স্যার এই কোর্টে একটা মামলা করতে হবে এখনই চলে। কাউকে বলতাম এটা খারাপ কেস করবো না, টাকা ফেরত নাও, কাউকে বলতাম যাও। কোর্টে গিয়ে দৌড়েতাম, কোর্টে বারান্দায় আপনাদের মতো জুনিয়রদেরকে গায়ে হাত দিতাম, একটা থাবা মারতাম, অথবা একটা চট দিয়ে বলতাম এইখানে আড্ডা দিচ্ছ কেন, এই তোমরা এখানে গল্প করতেছ, আমার বাদ দিয়ে কিসের গল্প। এই যে প্রাণ অফুরান ভালোবাসা, বা জুনিয়ররা দেখলে সালাম দিত, অথবা ফান করে দুইটা কথা বলতো, সেই যে মানে প্রাণের আবেশটা, এই আবেশটা কিন্তু পার্লামেন্টেও নাই, এই আবেশটা কিন্তু মন্ত্রী হিসাবে মন্ত্রণালয়ে নাই। আমি দুইটা জায়গাকে যদি ধরি, তাহলে আমি সাংবিধানিক শপথ নিয়েছি মন্ত্রী হিসাবে, গোপনীয়তার শপথ নিয়েছি গোপনীয়তা রক্ষা করার, সংসদে শপথ নিয়েছি, সংসদে 3টি শপথ নিয়েছি, এই শপথ আমি রক্ষা করি বটে, কিন্তু নাগরিক হিসাবে, একজন প্রফেশনাল লয়ার হিসাবে আমার কাছে মনে হয় যে ল প্রফেশনের মতো ভালো প্রফেশন, এর চেয়ে বিকশিত হওয়ার, এর চেয়ে পরের উপকার করার, বা এই প্রফেশনের মধ্য দিয়ে নিজেকে সেট আপ করার মতো জায়গা অন্য কোন প্রফেশন নাই। সেটা ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সাংবাদিক বলেন, ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলেন, অন্য যে কেউ বলেন না কেন, একজন লয়ারকে আপনি ব্যাংকে ডাইরেক্টর করতে পারবেন, একজন লয়ারকে এমপি করতে পারবেন, একজন লয়ারকে পার্লামেন্ট মেম্বার করতে পারবেন, একজন লয়ারকে ইউনিয়নের চেয়ারম্যান করতে পারতে পারবেন, একজন লয়ারকে আপনি সুপ্রিম কোর্টের বিচারপতি করতে পারেন। মানে আমাদের কাজ করার যে স্কোপটা, সেটা ওয়াইড স্কোপ আছে, এবং সবখানে কিন্তু লয়াররা প্রমাণ করেছে যে সব জায়গার জন্য তারা কম্পিটেন্ট, যেখানেই তাদের দেবেন সেখানে। আমি গণপূর্ত মন্ত্রী ছিলাম, এখানে নাকি ইঞ্জিনিয়ার ছাড়া চলে না। আমি তো 1.5 বছর 1 বছর 3 মাসের মতো ছিলাম, আমি তো সবই সেখানে করেছি, আমার সামনে ফাঁকি দেওয়ার সুযোগ হয়নি। আমি 90 জন কর্মকর্তাকে দুর্নীতির দায়ে দুদকে দিয়েছি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ কাহিনীর ঘটনায় আমি কাউকে ছাড় দিইনি। বনানীর এফআর টাওয়ারের ঘটনায় 62 জনকে আমি তদন্ত রিপোর্টের ভিত্তিতে দুদকে দিয়েছি। আমি কিচ্ছু করতে পারি নাই। আবার এখন যে মিনিস্ট্রিতে আসছি, এখানে বলে যে এখানে প্রফেশনাল, মানে এই অঙ্গনে লেখাপড়া লোক না হলে হয় না। আমি তো সবটাই রপ্ত করতে পেরেছি। হয়তো আমি একেবারে সব জানতাম না, কিন্তু আমাকে ফাঁকি দিয়ে আমি কাজ করতে পারবো না এরকম কোনো ধারণা নাই। তার অন্যতম কারণ আই এম এ লয়ার। একজন লয়ারের সকল প্রকার দৃষ্টি থাকে, সেই সকল দৃষ্টি সে ব্যবহার করতে পারে। আর একটা বিষয় আমার ভালো মনে হয়েছে, সুপ্রিম কোর্টে কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ জামাত করতে পারে, ওয়ার্কার্স পার্টি করতে পারেন, কিন্তু সৌহৃদ্যতা, আন্তরিকতা, ভালোবাসা, সৌভ্রাতৃত্বের যে একটা নিবিড় বন্ধন সুপ্রিম কোর্ট অঙ্গনে আছে, এইটা কিন্তু অন্য কোন প্রফেশনাল বডির কারু সঙ্গে নাই। আপনার নেক্সট। যে কারণে স্যার আমার একটু প্রবলেম হচ্ছিল। আমরা স্যার আপনার কাছে একটু জানতে চাই বার কাউন্সিলের বিষয়ে স্যার। বার কাউন্সিলের বিষয়ে স্যার অনেকেই জানতে চান যে আপনি তো বার কাউন্সিলের প্রেসিডেন্টে আছেন এবং বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটিতে আছেন। তো স্যার আপনি কি আমাকে শুনছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি, প্লিজ। স্যার আপনি বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি ফিনান্স কমিটি চেয়ারম্যান, কিন্তু স্যার আপনি বার কাউন্সিলের একজন এক্সিকিউটিভ মেম্বার স্যার। সবাই ভোটে, আপনি অনেক ভোটে নির্বাচিত একজন মেম্বার স্যার। এখন স্যার বার কাউন্সিলের এই যে পরীক্ষা 3 বছর হচ্ছে না, এটা নিয়ে অনেকেই বলছেন যে বার কাউন্সিলে 3 বছর যাবত আমাদের নতুন এনরোলমেন্ট নাই। এটাই একটি কোয়েশ্চেন স্যার আপনার কাছে। পাশাপাশি একই সঙ্গে আমি জানতে চাই স্যার, এই অতীতে বা বিভিন্ন সময় বার কাউন্সিলের যে ঢালাওভাবে সনদ দেওয়ার বিষয়ে অভিযোগ আছে, এই বিষয়গুলো স্যার আপনি কিভাবে দেখবেন? প্রথমে জানতে চাই, কারণ আমাদের অসংখ্য দর্শক স্যার আছেন, এই যে পরীক্ষার ব্যাপারটি স্যার আপনার কাছে জানতে চান যে পরীক্ষার কি সিদ্ধান্ত নিয়েছেন। না, রাইট, আমি এটা ক্লিয়ার করি। বার কাউন্সিলের পরীক্ষা কিন্তু বার কাউন্সিলে নিত। এক সময় আইনটা পরিবর্তন করে এই ক্ষমতাটা দিয়ে দেওয়া হয়েছে বার কাউন্সিলের বাইরে। বলবো কারণটা হলো, বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি, তার মেম্বার 2 জন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারক, একজন মেম্বার অ্যাটর্নি জেনারেল সাহেব এক্স অফিসিও। বার কাউন্সিল থেকে মাত্র 1 জন মেম্বার, ইউসুফ হোসেন হুমায়ুন। তাহলে আমরা বার কাউন্সিল যারা নির্বাচিত প্রতিনিধি, তারা বার কাউন্সিলের যে প্রধান কাজটা, বার কাউন্সিল অ্যাক্ট যেটা দেখবেন, সেই অ্যাক্টে বলা হয়েছে আমার প্রধান কাজটাই হচ্ছে
enrolled the lawyer. লয়ারদের তালিকা ভুক্তি হচ্ছে বার কাউন্সিলের প্রথম কাজ, কিন্তু সেই এনরোল দি লয়ারের জায়গাটা শিফট করে নিয়ে নেওয়া হয়েছে অন্যত্র। এইটাকে চ্যালেঞ্জ করে একটা রিট পিটিশন হয়, সেই রিট পিটিশনে রুল ইস্যু হয়। আর দুর্ভাগ্য হলো সেই রুলটা শুনানি হয় না। যখনই রুলটা শুনানির জন্য বিভিন্ন জায়গায় যায়, আমি সরি টু সে কেমন যেন একটা বিব্রতকর অবস্থা। কারণ যাদের বিরুদ্ধে রুলটা হচ্ছে, যারা এখন অথরিটি হোল্ড করছেন, তার ভিতরে একজন কিন্তু আমাদের মাননীয় অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, দুইজন হাইকোর্টের বিচারপতি, এবং আর একজন কিন্তু অ্যাটর্নি জেনারেল। বুঝছেন আমাদের অবস্থানটা কি? উই আর সিঙ্গেল, 4 আর দেয়ার। এখন অ্যাটর্নি জেনারেল তো আমাকে সাপোর্ট করে না ওখানে গিয়ে রুলে, আর বিচারপতি দুইজন বসা আছেন, তাদেরই তো 2 কলিগ এই কমিটির ওখানে। তারপরে আমরা চেষ্টা করি যে ওনাদের উপর চাপ সৃষ্টি করে আমরা ওনাদের সহায়তা করি যে আসেন করতে হবে। এখন বার কাউন্সিলের বন্ধাত্বের ঘটনাটা একটু প্রথম দিকে সবার জানা দরকার। আমি 2 টার্মস বার কাউন্সিলে আছি। দারুল হোসেন নামক একটা বিশ্ববিদ্যালয় গণহারে সার্টিফিকেট দেওয়া শুরু করলো। আর একটা বিশ্ববিদ্যালয়, সেটার নাম অতীশ দীপঙ্কর। আরটা হলো গ্রিন ইউনিভার্সিটি, আরটা হলো ইসলামিক ইউনিভার্সিটি মুগদা, আর প্রিমিয়ার ইউনিভার্সিটি মিরপুর। এরা সার্টিফিকেট দেয়, এমন সার্টিফিকেট যে ধরেন আপনি প্রথমে নিয়ে আসছেন একটা সার্টিফিকেট দারুল হোসেন থেকে, আমরা বললাম দারুল হোসেনের সার্টিফিকেট আমরা নেই না, দিন 15 পরে অতীশ দীপঙ্করে নিয়ে আসছে। তো এখন এটা ধরা খেয়ে গেছে, তাহলে 15 দিনের ভিতর অতীশ দীপঙ্কর 2 বছরের কোর্স করাই ফেললো। আর একই ব্যক্তি তো 2 জায়গায় অ্যাডমিশন নেওয়ার কথা না। এইরকম ভয়াবহ ঘটনা ঘটলো। এটা নিয়ে অনেক অভিযোগের প্রেক্ষিতে দারুল হোসেন নিয়ে রিট হলো হাইকোর্টে। হাইকোর্টে মালিকানা নিয়ে রিট হলো। এই মালিকানা রিটে বেসরকারি বিশ্ববিদ্যালয় বা এলএলবি সার্টিফিকেট হোল্ডার যারা, তাদেরকে আমরা দারুল হোসেনেরটা নেব না কোনো ডিসিশন দিচ্ছে না, কিন্তু ওনাদের সার্টিফিকেট নিয়ে ইন্টিমেশন সাবমিট করা লয়ারের সংখ্যা, মানে ছাত্রের সংখ্যা সবচেয়ে বেশি। একইভাবে অতীশ দীপঙ্কর সহ ডিসপুটেড যেগুলো বললাম তারা। এই মামলা দীর্ঘ শুনানির পরে বিচারপতি খুরশিদ আলম সরকার একটা জাজমেন্ট দিলেন, দীর্ঘ জাজমেন্ট। সেখানে তিনি অথরিটি দিয়ে দিলেন বার কাউন্সিলকে যে বিশ্ববিদ্যালয় কি ক্যাটাগরির হবে, লয়ের ফ্যাকাল্টি কেমন হবে, তাদের ল্যাব কেমন হবে, সব বার কাউন্সিল ডিসাইড করবে। এর বিরুদ্ধে মালিকরা চলে গেলেন অ্যাপিলেট ডিভিশন। অ্যাপিলেট ডিভিশনে চললো এই ম্যাটার 2.5 বছর, হাইকোর্টে 3 বছর, অ্যাপিলেট ডিভিশনে 2.5 বছর। এই 4.5 বছরে আমাদের পরীক্ষা নেওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না, সব স্থগিত হয়ে গেল এই মামলার কারণে। তারপর অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট পেতে লেগে গেল প্রায় আরো 6 মাস। প্রায় 6 বছর কিন্তু এই ম্যাটারটা কোর্টের বারান্দায় ঘুরেছে। আমাদের সদিচ্ছা থাকলেও কিছু করার ছিল না। তারপরে আমরা যখন চান্স পেলাম, তখন কিন্তু আমি নিজেও একটা ভাইবা বোর্ডে ছিলাম, আমরা সমস্ত পরীক্ষা দিন রাত পরীক্ষা নিয়ে আমরা ডিসপোজ আপ করে দিলাম। ওনারা কিছু কিছু ইউনিভার্সিটিকে বলে দিলেন যে ইউনিভার্সিটির সার্টিফিকেটকে আপনারা লিগ্যালি ট্রিট করবেন না, কিন্তু তারা কিন্তু অনেকে রিটেন পরীক্ষা পাশও করে গেছে। আবার ধরেন কেউ ভাইবা পাস করে সে কিন্তু হাইকোর্টের লয়ার হয়ে গেছে। এখন ওনারা বলেন যে ইউনিভার্সিটি না। এখন ওদের জন্য কি হবে এটা কিন্তু জাজমেন্টে কোথাও বলে নাই। যারা অলরেডি লয়ার হয়ে গেছে, হোয়াট উইল বি দেয়ার কনসিকুয়েন্স, হোয়াট উইল বি দেয়ার ফেট, এটা কিছুই বলা হয়নি। তারপরে ওই জাজমেন্টের আলোকে আমরা একটা রিভিউর জন্য পরিকল্পনা করলাম যে বার কাউন্সিল সারা বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টিকে ডিল করার মতো ম্যান পাওয়ার আমাদের নাই, টাকাও নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই। বার কাউন্সিলের বিল্ডিং ভাঙা, ভাড়া বাড়িতে থাকতেছি, এটা আমরা করতে পারতেছি না। এই রিভিউর পরিকল্পনা নিয়ে আমরা সব এগোতে যাওয়ার পরে ল মিনিস্ট্রিতে আমাদের পারমিশন লাগে, যে আমরা একটা দাবি করলাম ল মিনিস্ট্রিকে যে আমাদের এই অথরিটি দেওয়া হবে গেজেট করার জন্য। ল মিনিস্ট্রিতে আমরা আমাদের প্রেয়ার জমা দিয়ে দিলাম। ল মিনিস্ট্রি একটা রুল করতে হবে তো যে আমরা ইউনিভার্সিটি গুলো লুক আফটার করবো, এই ইউনিভার্সিটি এতগুলো শিক্ষক থাকতে হবে, এতগুলো ছাত্র বেশি নিতে পারবেন না, আমরা সিলেবাস এটা করছি। ল মিনিস্ট্রি থেকে তো সেটা আমরা দিয়ে দিছি। আজ পর্যন্ত ল মিনিস্ট্রি কিন্তু সেটাকে গেজেট আকারে আমাদেরকে দেয়নি। এইটা কারেকশন, ওইটা কারেকশন, এইটা করতে হবে, ওইটা করতে হবে, সেটা আজও দেয়নি। কিছু পেইনফুল পার্ট সব ছাত্রদেরকে জানা দরকার। তারপরে আমরা পরীক্ষা নিতে গেলাম, সেইখানে একটা বিস্ময়কর ঘটনা, 70,000 আবেদনকারী। এটা আমি সরি টু সে, আজকে যারা এই টকশো শুনছেন তাদের সবাইকে হার্ট করার জন্য বলছি না। সার্টিফিকেট কেনা লোকের সংখ্যা এত বেশি না হলে 70,000 ইন্টিমেশন সাবমিট হয় কিভাবে? ইজ ইট পসিবল প্র্যাকটিক্যালি?
সবাই মনে করছে ল প্রফেশন এমন, আসলেই সব পাশ করে দেওয়া, পাশ করে গেলে কোটি কোটি টাকা। কিন্তু কতটা মামলা বাড়ছে, লয়ারের সংখ্যা কত বাড়ছে। এনিওয়ে, আমরা এমসিকিউ পরীক্ষা নিলাম, এমসিকিউ পরীক্ষা রেজাল্ট হয়ে গেল। আমরা পরবর্তী পরীক্ষার প্রস্তুতির জন্য যখন প্রস্তুতি নিলাম, সেই সময় করোনা এসে গেল। আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিকে দায়িত্ব দিয়ে দিছি তারা রিটেন পরীক্ষা নেবে। করোনা আসার কারণেই কিন্তু আর পরীক্ষা সম্ভব হচ্ছে না। এখন এই করোনাকালীন সময়ে কোনো সুযোগ নাই। এখন বার কাউন্সিলের একটা প্রভিশন আছে, আমি বলছি সেই প্রভিশনে আছে বার কাউন্সিল চাইলেই কিন্তু তার যোগ্যতাকে বিচার করে যদি উপযুক্ত মনে করে দিতে পারবে এইরকম একটি প্রভিশন। সেই প্রভিশনটা কিন্তু লিগাল প্রভিশন না। এটা নিয়ে কিন্তু রিট হয়েছে, রিটে কিন্তু কোর্ট এই জাতীয় একটি স্টেপস হয়েছিল হাইকোর্ট ডিভিশনের, সেটাকে কোর্ট স্টে করে দিয়েছেন এবং দ্যাট ম্যাটার ইজ সাব জুডিস। স্টে হওয়ার পরবর্তীতে সেটা নিষ্পত্তি হয়নি। এখন আমরা কোনোভাবেই লিখিত পরীক্ষা না নিয়ে কিসের ভিত্তিতে এই যে আমাদের শিক্ষানবিশ বলবো যাদেরকে, যারা ইন্টিমেশন সাবমিট করছেন, তাদেরকে আমরা কোন আইনের ভিত্তিতে সার্টিফিকেট দেব? বার কাউন্সিল অ্যাক্টে বা বার কাউন্সিল রুলসে এরকম কোনো প্রভিশন নাই। ফলে যারা কষ্ট পাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, স্বাভাবিক পরিস্থিতি না আসলে আমার মনে হয় না এনরোলমেন্ট কমিটি পরীক্ষা নেবে। পরীক্ষা কিন্তু আমরা না, নেবে এনরোলমেন্ট কমিটি। এনরোলমেন্ট কমিটির এখন প্রধান বিচারপতি নুরুজ্জামান সাহেব, আর ভবানী প্রসাদ এবং বিচারপতি জলিল সাহেব, রাজিকাল জলিল, এই দুজন হচ্ছেন এনরোলমেন্ট কমিটির 3 জাজ মেম্বার, আবার অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম, আর আমাদের আছেন একজন মাত্র মেম্বার বার কাউন্সিল ইউসুফ হোসেন হুমায়ুন। এখন এনরোলমেন্ট কমিটি যদি পরীক্ষা না নেন, তাহলে বার কাউন্সিলের আমরা যারা অন্য ইলেক্টেড বডি আছি, আমাদের কিন্তু কোনো অথরিটি লিগালি নাই যে আমরা পরীক্ষা নেব। ওভারঅল পরীক্ষা নেওয়ার মতো কোনো প্রতিষ্ঠানে আমরা 20,000 ছাত্র বসাবার মতো তো জায়গা নাই। আমাদের তো মিনিমাম 10 থেকে 15,000 তো বসাতেই হবে। তা 15,000 লোককে আমি কোন প্রতিষ্ঠানে বসাবো? এবং কোন প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষকরা আসবেন না, প্রশ্নপত্র আসবে না। ফলে এই সিচুয়েশনে পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, গতকাল আমি দেশের বাইরের একটা টিভিকেও বলছি যে একটি বছরের চেয়ে কিন্তু একটা জীবনের মূল্য অনেক বেশি। বেইজিং এ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছিল, তারা মনে করছে কোভিড-19 শেষ। খুলে দেওয়ার পর কোমলমতি বাচ্চারা এমন ভাবে অ্যাটাক হয়েছে এবং যে পরিমাণে মারা গেছে, সেই ভয়ঙ্কর অবস্থা অনেকে হয়তো জানেন না, চীনের সব নিউজ বাইরে আসে। এখন পরীক্ষা দিলে সবাই যে পাশ করে যাবেন এর গ্যারান্টি নাই, কিন্তু আমি চাই পরীক্ষাগুলো হোক, কিন্তু এনভায়রনমেন্টটা যেটা, পারিপার্শ্বিক অবস্থা যেটা, সেটা কিন্তু পরীক্ষা নেওয়ার মতো না। আর এই বিষয়টা ডিসিশন নেওয়ার অথরিটি কিন্তু এনরোলমেন্ট কমিটি, আমার মতো ব্যক্তি নন। কিন্তু আমার সংবেদনশীলতা আছে। আমাদের এই জুনিয়ররা কষ্ট করতেছেন, তারা একটা লাইসেন্স পেলে কোর্টে যেতে পারতেন, ইনকাম করতে পারতেন, এটা ঠিকই আছে। তাদের প্রতি আমার সহানুভূতির ঘাটতি নেই। সিচুয়েশনটা ডিসক্রাইব করলাম। আরেকটা প্রশ্ন ছিল আপনার কি যেন? স্যার, একটা জিনিস হচ্ছে যে আমাদের শিক্ষানবিশের দিক থেকে একটা দাবি হলো যে পরীক্ষা নেন। যারা প্র্যাকটিসিং লয়ার তারা বলছে যে এই পেশা মান উন্নয়নে আপনারা বার কাউন্সিল স্ট্রিক্টলি একটা পদক্ষেপ নেন। এই যে স্যার আপনি যে বক্তব্যটা বললেন যে এনরোলমেন্ট কমিটি, আমরা স্যার যারা লয়ার আমরা জানি যে এনরোলমেন্ট কমিটির কি ক্ষমতা, বার কাউন্সিল কি ক্ষমতা, কিন্তু শিক্ষানবিশা পুরোপুরি ব্লেম করছে বার কাউন্সিলকে। এই বিষয়ে বার কাউন্সিল থেকে স্যার এক্সিকিউটিভ কমিটি থেকে কেন একটা ব্রিফিং আসতেছে না, অফিসিয়াল স্টেটমেন্ট কেন আসতেছে না? এটা ব্রিফিং লাগবে না, না এটা ব্রিফিং এর কোনো প্রয়োজন নেই। এই কারণে এইটা যদি কেউ বলেন তাহলে তাকে আমি ধরে নেব সে ল গ্রাজুয়েট। তারা বার কাউন্সিলের ইন্টিমেশন সাবমিট করার সময় বার কাউন্সিলের একটা বই আছে, এই বইটা তারা নেননি। তারা জানেন না এনরোলমেন্ট কমিটির প্রধানকে। যারা জানে না এনরোলমেন্ট কমিটি কারা, সে কিসের লয়ার হবে? সে তো ল গ্রাজুয়েট হওয়ার পরে তার জানার কথা যে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানকে, এনরোলমেন্ট কমিটিকে, ফাইন্যান্স কমিটিকে, এক্সিকিউটিভ কমিটিকে, এটা তাদের জানার বিষয়। আর ব্রিফ করার বিষয়টা না, এটা তো আইন, এটা তো স্ট্যাটিউটরি ল। এই লটা কিন্তু আপনি ওয়েবে সার্চ করেন, আজকে যারা এখানে শিক্ষানবিশ আছেন ওয়েবে সার্চ করে দেখেন এনরোলমেন্ট কমিটি অফ বাংলাদেশ বার কাউন্সিল, দেখবেন চিত্রটা কি বেরিয়ে আসে। তারপর দেখবেন লিগাল প্রভিশন অফ এনরোলমেন্ট কমিটি, দেখবেন কোন ধারায় কারা হয়ে আসছে, সব এখানে পরিষ্কারভাবে বেরিয়ে আসবে। স্যার, দারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে মামলাটি আপনি বললেন অ্যাপিল ডিভিশন একটি জাজমেন্ট দিয়েছেন, এই জাজমেন্টটি স্যার আংশিকভাবে আমিও পড়েছি, 2018 সালে পূর্ণাঙ্গভাবে এসেছে। স্যার সেইখানে বলা ছিল যে আইন শিক্ষার ক্ষেত্রে বার কাউন্সিল
মনিটরিং করবে। স্যার মনিটরিং এর জায়গাটুকুতে আপনারা স্যার কতটুকু এনশিওর করবেন ভবিষ্যতে, বা ভবিষ্যতে আবার ইলেকশন হবে, আবার নেতৃত্ব আসবে, এই বর্তমান কমিটি এই আইন শিক্ষার যে ধরনের, এই যে এখন একটা কথা আছে স্যার, যার নাই কোনো গতি সে করে ওকালতি, এই জায়গা থেকে কি আমরা বের হয়ে আসবো? বার কাউন্সিল কি সেই জায়গায় একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে? শোনেন, একটা জিনিস বলি, আপনার এই যে টেলিভিশন অনলাইন প্রোগ্রামটা আমরা করছি না, আপনাকে যদি এখন দেওয়া হয় যে 20 জন লোক কানেক্টেড থাকবে, আপনি 20 জনাকে নিয়ে করবেন, ইজ ইট প্র্যাকটিক্যালি পসিবল? নো। অ্যাপিলেট ডিভিশন যখন জাজমেন্ট দিয়েছেন, আমি উইথ ডিউ রেসপেক্ট, আমি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট, জাজমেন্টটা দেওয়ার সময় হিসাব করেন নাই যে কতটা ক্যাপাসিটি কাকে দেওয়া যাবে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, উনি বলছেন সব সিলেবাস তৈরি করব বার কাউন্সিল। বার কাউন্সিলে মেম্বার যারা, এরা হলো পার্ট টাইম, এরা কিন্তু ফুল টাইম কেউই না। আমাকে সিলেবাস তৈরি করার আগে বার কাউন্সিলের স্ট্রাকচার চেঞ্জের কোন ফর্মুলা দিচ্ছেন? সারা বাংলাদেশে লয়ের সিলেবাস কি হবে এটা আমাকে ঠিক করতে দিচ্ছে। আমাদের বার কাউন্সিলে কি ওইরকম পণ্ডিত ব্যক্তিরা বসা আছেন যারা ফুল টাইম কাজ করে সমগ্র বাংলাদেশের সব ইউনিভার্সিটির জন্য সিলেবাস তৈরি করেন? নাই। তারপর উনি বলছেন যে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে আমাদের মনিটর করতে হবে যে তার ল ফ্যাকাল্টির জন্য কম্পিটেন্ট টিচার আছে কিনা, ল এর জন্য ল্যাব থাকতে হয় সেই ল্যাব আছে কিনা, ওই ফুল টাইম কাজ করার জন্য বার কাউন্সিলের স্টাফ আছে, বার কাউন্সিলের মেম্বার, এই মেম্বার যে কজন 14 জন ছিল বহু আগে, সেই 14 জন এখনো বহাল। আমাদের কি একটা অডিটোরিয়াম আছে, আমাদের অন্য কিছু আছে। আমাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, একটা বাচ্চাকে বললেন যে তোমার মাথায় 2.5 মণ বস্তাটা দিলাম, সবই তোমার করতে হবে, আমি কতটা করতে পারবো এটাকেও ভাবা উচিত ছিল। তারপরেও আমরা রিসপেক্ট রেখে সিলেবাস তৈরি করেছি। এবং সিলেবাস করতে গেলে একটা রুলস লাগে, ওই জাজমেন্টের ভিতরে বলে দিয়েছে বার কাউন্সিল উইল ফ্রেম এ রুল। সেই রুল আমরা ফ্রেম করে মন্ত্রণালয়ে অলরেডি দিয়েছি। এই রুলের কিন্তু এখনো ফাইনালি ভ্যাটিং হবে, লেজিসলেটিভ উইং থেকে ভ্যাটিং হয়ে তারপরে রুলটা আসবে। রুলটা গেজেট না হওয়া পর্যন্ত কিন্তু আমার কোনো অথরিটিও নাই, আনলেস ইট ইজ নোটিফাইড থ্রু এ অফিসিয়াল গেজেট। কাজে বিষয়টা কিন্তু ওনারা জাজমেন্ট দিয়ে দিচ্ছেন আমরা করতে পারবো এইরকম বিষয় না, কিন্তু এটার ভিতর অনেক কিছু ইনভলভ। কিন্তু সেই ইনভলভমেন্টটার ভিতরে আমরা কিন্তু বসে নাই, উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। কিন্তু এই প্রক্রিয়াগুলো সম্পন্ন না করে কিন্তু চাইলে, আমি যদি ধরেন আজকে ঢাকা ইউনিভার্সিটিকে ওনারা বলছেন জাজমেন্টের ভিতরে বলছেন প্রাইভেট ইউনিভার্সিটির এই ক্যাটাগরি হবে, ওনারা কেন বললেন না যে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির দুইটাকেই একটা ইউনিফর্মিটির ভিতরে আনতে হবে? জাজমেন্টে কিন্তু কথা বলে নাই। তাহলে হোয়াট উইল বি দি ফেট? তাহলে আমি প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি যেটা ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য, সেখানের ব্যাপারে তাহলে আমাদের কোনো কাজ নেই, আমি শুধু প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে যাব। আবার ওনারা বলছেন যে 2 ইয়ার্স এর এলএলবি কোর্স এত সাল থেকে থাকবে না। এখন 2 ইয়ার্স এর এলএলবি কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয় করতেছে, ওনারা জাজমেন্টটা দিয়েছেন ইন রেসপেক্ট অফ প্রাইভেট ইউনিভার্সিটি। তো হোয়াট উইল বি দি ডিসিশন ইন রেসপেক্ট অফ 2 ইয়ার্স কোর্স আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি? মানে জাজমেন্টটাই ডিফেক্টিভ জাজমেন্ট। জাজমেন্টের অথর জাজ যিনি দিয়ে গেছেন মাননীয় প্রধান বিচারপতি তৎকালীন এস কে সিনহা, উনি অনেক পাণ্ডিত্য দিয়ে গেছেন, কিন্তু সকল কিছুকে মিলিয়ে যেটা সম্ভব সেই জায়গায় কিন্তু আনেন নাই। উনি আমাদের আর্গুমেন্ট কিন্তু ওখানে নেওয়া উচিত ছিল। এই যে অসমন্বিত অবস্থাটা আমি বললাম, তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি ধরেন নর্থ সাউথ ইউনিভার্সিটি কি ভালো ইউনিভার্সিটি না? ব্র্যাক ইউনিভার্সিটি ভালো ইউনিভার্সিটি না? তাহলে তারা পড়াইতে পারবে না 2 ইয়ার্স এর কোর্স, ন্যাশনাল ইউনিভার্সিটিটা কি হবে? আবার ঢাকা ইউনিভার্সিটি যদি 2 ইয়ার্স এর কোর্স করে তাহলে কি হবে? আবার একটা জায়গায় ওনারা জাজমেন্টে বলছেন ল ডিগ্রি শুড বি মিন্স ডিগ্রি অফ 4 ইয়ার্স অনার্স কোর্স। এখন আপনারা যারা 3 ইয়ার্স কোর্সে অনার্স করে আসছেন তাদের অবস্থাটা কি হবে? তাহলে আপনাদেরকে ল ডিগ্রি বলবো না, অনার্স ডিগ্রি বলবো না? ঢাকা ইউনিভার্সিটি তো 3 ইয়ার্স অনার্স ডিগ্রি ছিল, 4 ইয়ার্স তো বেশি দিন হয়নি। এইরকম কিছু জাজমেন্টের ভিতরে অসমন্বিত অনেকগুলো বিষয় কিন্তু রয়ে গেছে। আমি এই জাজমেন্টকে, এত বড় জাজমেন্ট কিন্তু আমি থরলি পড়েছি, পড়ার ভিতর থেকে দেখেছি। এখন এর ভিতর থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করব যতটা সম্ভব হয়। কিন্তু এই করোনা পরিস্থিতি এবং বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির শেডিংটা, ফরমেশনটা, এইটা ডাইরেক্ট আমাদের হাতে না। করোনা উপর আল্লাহর কাছে, আর এনরোলমেন্ট কমিটি সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে।
স্যার আমি এই বিষয়ে আর বেশি কথা বাড়াবো না। আমি শুধু একটা জিনিস স্যার জানতে চাই। আপনার কাছে স্যার প্রত্যাশাটা একটু অন্যরকম। একদিকে আপনি বার কাউন্সিলের প্রতিনিধি, একদিকে আপনি স্যার ক্যাবিনেট মেম্বার। তো ক্যাবিনেট মেম্বার হিসাবে এই বার কাউন্সিল এই যে হযবল অবস্থা, আপনি স্যার জাজমেন্টকে যেভাবে এনালাইসিস করেছেন, এটা আমরা অনেকেই স্যার এভাবে জানি না। যেমন আমাদের লার্নেড অ্যাটর্নি জেনারেল বলেছিলেন যে বার কাউন্সিলের এনরোলমেন্টের বয়স 35 হওয়া উচিত। ওনার সাবমিশন অ্যাপিল ডিভিশনে রেখেছিলেন এবং মাননীয় আদালতে সেদিন বলেছিলেন যে এটা কনসিডার এভাবেই করবেন। পরে আবার উনি এটা বার কাউন্সিলের উপরে ছেড়ে দিয়েছেন যে বয়সের ব্যাপারটি। এই যে স্যার একটা হযবল জাজমেন্ট, এটাকে রিভিউ করে বা বার কাউন্সিল চাইলে তো সুপারিশ করে আইনটাকে ক্যাবিনেটে নিয়ে যেতে পারে, এবং এজ এ ক্যাবিনেট মেম্বার না হিসেবে আপনি কি স্যার সেখানে পজিটিভ ভূমিকা নেবেন কিনা, যদিও এটা ল মিনিস্ট্রির কাজ? না, এটা আমি শোনেন, আপনি বার কাউন্সিলের অনেকেই কিন্তু মন্ত্রী হয়েছেন। মন্ত্রী হওয়ার পর তারা মনে করেন যে মন্ত্রী হয়েছে, এটা থাকা দরকার নাই। আমি কিন্তু বার কাউন্সিল ছাড়িনি এই কারণে যে এই বার কাউন্সিলের ইনরোল্ড লয়ার আমাকে ভোট দিয়েছেন বার কাউন্সিলে সেবা করার জন্য। আমার ওভার ট্যাক্সেশন হয়, একদিকে সংসদ সদস্য, একদিকে মন্ত্রী, এলাকার রাজনীতি, পার্লামেন্ট, তারপরে বার কাউন্সিলের কিন্তু আমি চেষ্টা করি সব মিটিং অ্যাটেন্ড করতে, বার কাউন্সিলের ফাংশন অ্যাটেন্ড করতে, কারণ আমার প্রাণের সংগঠন বার কাউন্সিল, আমার প্রাণের সংগঠন লয়াররা। এই জন্য কিন্তু আমি বার কাউন্সিলকে ছাড়িনি, আমার এখনো সেই আগ্রহটা আছে। কিন্তু বার কাউন্সিলের অফিসিয়াল বলে না সিকল কার হাতে, এই সিকল এক্স অফিসিও প্রধান হচ্ছেন বার কাউন্সিলের অ্যাটর্নি জেনারেল সাহেব। এই বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি তো ওনরা। একটা বিল নিয়ে যেতে গেলে কিন্তু নিয়ে যেতে হয় ল মিনিস্টার। It is difficult on my part to describe everything openly. আমি কিন্তু ল মিনিস্ট্রির থ্রুতে ছাড়া আমি বিল নিয়ে যেতে পারবো না। ভার্বালি বারবার বলছি যে ওই যে ভুল সিদ্ধান্তটা হয়েছিল যে ইলেক্টেড বডির কাছ থেকে ক্ষমতা যারা নন ইলেক্টেড তাদের কাছে নিয়ে যাওয়া, এইটাকে পরিবর্তন করতে হবে। আমরা রিকোয়েস্ট করেছি, অনেকবার বসেছি ল মিনিস্ট্রিতে, যে আমরা মিটিংও করেছি আমাদের বার কাউন্সিল ইলেক্টেড মেম্বাররা, সেক্ষেত্রে আমরা বরফ গলাতে পারিনি। এখন বিং মিনিস্টার আর একটা মিনিস্ট্রি নিয়ে কথা বলা ঠিক না, কিন্তু এটা একটা নীতিগত সিদ্ধান্ত হতে হবে। সেই নীতিগত সিদ্ধান্ত আমি আশা করি যে একদিন না একদিন হবে, এটা আমি প্রত্যাশা করি। স্যার আমরা আজকের অনুষ্ঠানটি সাফল্যের গল্প। আমরা একবার অনুষ্ঠানের শেষের দিকে আমরা আপনাকে স্যার জটিল কিছু প্রশ্নের মুখোমুখি করে দিয়েছি। আপনি শুরুতেই বলেছিলেন যে যে কোনো ধরনের প্রশ্ন আসলে যেন গোপন না করি, আপনাকে যেন জানাই। না, ডেফিনেটলি আমি শুনবো। কিন্তু স্যার আমরা একটু অন্য জায়গায় যেতে চাই। আপনি স্যার যখনই মিনিস্ট্রিতে জয়েন করলেন এবং এজ এ মন্ত্রী হিসেবে আপনি স্যার সুপ্রিম কোর্টকে নিয়ে ভেবেছেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে নিয়ে ভেবেছেন। আপনি জাতীয় গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাকালীন আপনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে বড় বরাদ্দ উপহার দিয়েছিলেন। এই বিষয়ে স্যার আপনি একটু বলবেন কি? শোনেন, এগুলো হয় কি সদিচ্ছা এবং ভালোবাসার শিকড় থাকলে মায়া থাকে। আমি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে কখনো রিপেয়ারিং এর জন্য সরকারি বরাদ্দ হয় না। তা আমি আমার কর্মকর্তাদের ডেকে বললাম এটার কারণ কি, ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ারকে ডাকলাম। সে বলল ওটা স্যার তো বার অ্যাসোসিয়েশন, আমরা তো সরকার না, ওটা সরকারি বিল্ডিং না। তো সরকারি বিল্ডিং এ মানে এই বিল্ডিং তো সরকার করে দিচ্ছে। বল না স্যার, ওটা ব্যবহার করে বার অ্যাসোসিয়েশন, প্রাইভেট অথরিটি, ওদের ভাষাটা হলো ইউজার লয়ার। আমি বললাম ইউজার লয়ার হতে পারে, এই আজকে মন্ত্রী হিসাবে আমি এখানে ব্যবহার করতেছি, কিন্তু এই মালিকানা তো এই বিল্ডিং এর মন্ত্রী হয় নাই, আর ওই বিল্ডিং এর মালিকানাও সরকার কোনদিন বার অ্যাসোসিয়েশনকে লিখে দেয়নি, এটা হতে হবে। তারপর আমি বললাম ফাইল ইনিশিয়েট করেন। ফাইল ইনিশিয়েট তো বোঝেন, নতুন ফাইল শুরু করেন। তারপর স্যার কোথাও লিস্টে এটা সরকারি প্রতিষ্ঠান হিসেবে নাই। আমি বানাবো। আমি অনেক যুদ্ধ করে সরকারি তালিকায় সুপ্রিম কোর্ট বারকে সরকারি বিল্ডিং এর তালিকায় ঢুকালাম। ঢুকাবার পরে এটা নিয়ম আছে, অনেক পদ্ধতি। নিয়মার পরে বললাম যে এখন বার অ্যাসোসিয়েশনের সংস্কার হবে, বাথরুম হতে হবে 3 স্টার 4 স্টার হোটেলের মতো, সিঁড়ি হতে হবে। 26 কোটি টাকার একটি প্রজেক্ট নিলাম। যে ইঞ্জিনিয়াররা এগুলো করছে এবং বারের সেই সময় যারা আমাদের নেতৃবৃন্দ ছিলেন, তারা যে কাজটাকে বেশি করে দেখাবেন, এই বেশি করে তারা দেখাইও দিতে পারেন না। ফলে যখন এটাকে মিনিস্ট্রি প্ল্যানিং চলে গেল, প্ল্যানিং বললো যে কাজ দেয় সে কাজে তো 18 কোটি টাকার ভিতর হয়ে যায়। এরা যে কাজের পরিসর বেশি দেখাবে এই যোগ্যতাটাও তাদের হয় নাই, ভালো করে দেখাই দিতে পারেন। এনিওয়ে সে 18 কোটি টাকা বরাদ্দ করালাম। এটা 18 কোটি টাকা মূল না, এই যে আমি ঢুকলাম
সরকারি রিপেয়ারের তালিকার ভিতরে সরকারি ভবন হিসাবে সুপ্রিম কোর্টকে ঢুকালাম, আর আগামী বছরে বলতে হবে না যে এইবার ভবনকে সংস্কার করতে আসেন, এটা আমি সিঁড়িতে উঠাই দিলাম। এক নাম্বার 2 হচ্ছে বার কাউন্সিল ভবনটা সরকারি টাকা আমরা আনলাম, আমি বার কাউন্সিলে মেম্বার হিসাবে সেখানে অ্যাপ্রোচ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমারই ছিল। আমি গর্বের সঙ্গে বলি আমার অ্যাপ্রোচ ছিল যে আমরা ইলেকশন হয়ে আসলে আমরা বার কাউন্সিলে ভবন করতে পারবো, মাননীয় প্রধানমন্ত্রী এটাকে বলতে পারবো কোথাও। উনি আমার নাম ধরে বললেন, রেজা তোমরা নির্বাচিত হয়ে আসো, আমি তোমাদের ভবন করে দেবো। নির্বাচিত হয়ে আসার পর সর্বপ্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বললাম যে আমরা নির্বাচিত হয়ে আসছি, আমাদেরকে তো বার কাউন্সিল ভবন দিতে হবে। উনি কনগ্রাচুলেট করে বললেন অবশ্যই দেব। উনি 136 কোটি টাকা বরাদ্দ করছেন। বাংলাদেশে কোনো প্রফেশনাল বডির নিজস্ব বিল্ডিং এর জন্য সরকার এই টাকা দেয় নাই। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বিল্ডিং কিন্তু তাদের টাকায়, বিএমই কিন্তু তাদের টাকায়, কৃষিবিদ ইনস্টিটিউশন কিন্তু তাদের টাকায়। অনলি দি লয়ারদের বিল্ডিং 136 কোটি টাকায় বরাদ্দ করিয়ে আনছি। সেই গৌরব গর্ব যারা বোধ করতে পারে, আমি সমর জাউল করিম তাদের একজন। শুধু তাই না, এই ভবনটা কিভাবে হবে আমি গণপূর্ত মন্ত্রী হিসাবে সামনে ইঞ্জিনিয়ারকে বসিয়ে আমার মতো করে ভবন করাইছি। যে একটা থাকবে লাইব্রেরি রুম, একটা থাকবে ক্লিনিক রুম, একটা থাকবে রিল্যাক্স রুম, একটা থাকবে হেলথ রুম যেখানে এক্সারসাইজ করতে পারে, একটা থাকবে মেয়েদের রুম, একটা থাকবে প্রেয়ার রুম, সমস্ত জায়গা, এবং একটা ভালো স্টার হোটেলের মতো রেস্টুরেন্ট থাকবে, এবং প্রতিটি রুম হবে এয়ার কন্ডিশন সেন্ট্রালি, প্রতি রুমে অ্যাটাচড বাথরুম থাকবে, যেটা থাকার জন্য যে পার্টটা থাকবে, এবং বেসমেন্ট হবে 2টা, যেখানে লয়ারদের সবার গাড়ি সেখানে রাখতে হবে। হাইকোর্টের ভিতর নিয়ে গাড়ি রাখবো, গাড়ি চুরি হয়ে যাবে, ধাক্কা ধাক্কি, এটা হবে না। নাম্বার 2, অডিটোরিয়াম রেখেছি, সুন্দর অডিটোরিয়াম, লয়ারদের ছেলে মেয়েদের বিয়ে হবে, চমৎকার অডিটোরিয়াম এখানে। এই অডিটোরিয়াম ভাড়া দিয়ে যে টাকা আসবে সেটা দিয়ে বার কাউন্সিল উপকৃত হতে পারবে। আমি আমার মনের মাধুরী মিশে বার কাউন্সিলের বিল্ডিং এর প্ল্যান করেছি। সেই অনুযায়ী আমি রাতে গিয়ে দাঁড়াই থেকে থেকে বার কাউন্সিলের ভিত্তিপ্রস্তর যখন ফাউন্ডেশন হয়, বৃষ্টির ভিতর দাঁড়াই থাকা থেকে আমি কিন্তু বার কাউন্সিলে এনেছি। এখনো কিন্তু আমি গভীর রাতে অন্যান্য সময় বার কাউন্সিলের কনস্ট্রাকশন কাজ দেখতে যাই। আমি ঠিকাদারকে ডেকে আনি, ইঞ্জিনিয়ারকে ডেকে আনি। আমি ওই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলাম, আমি যখনই ডাকি তারা আসেন, কি কি কাজ করছে, কোথায় করতেছে, প্ল্যান অনুযায়ী করা হচ্ছে কিনা লুক আফটার করছি। আমি চিরদিন বার কাউন্সিলে মেম্বার থাকবো না, আমি চিরদিন মন্ত্রী থাকবো না, কিন্তু আমার অবর্তমানে মানুষ যেন ফিল করতে পারে যে লয়ার কমিউনিটির একজন সদস্য, সুপ্রিম কোর্ট বারের সাবেক সেক্রেটারি, বার কাউন্সিলে মেম্বার সমর জাউল করিম মন্ত্রী থাকা অবস্থায় লয়ারদের জন্য বার কাউন্সিলের দৃষ্টিনন্দন চমৎকার একটি ভবন করেছে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের রিনোভেশনে হাত দিয়েছে। এবং আমি হয়তো গণপূর্ত মন্ত্রণালয় থাকলে হয়তো আমার বিশ্বাস যে বার কাউন্সিলের বা সুপ্রিম কোর্ট বারের আলাদা একটা ভবনও কিন্তু আমার পরিকল্পনা ছিল। আমাদের সভাপতি এম আমিনউদ্দিন সাহেবের সঙ্গে আমি কথা বলেছিলাম, ও আমার পরিকল্পনা সেভাবে ছিল। যাই হোক, এখন আমি একটা অন্য মন্ত্রণালয়ে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, যখন যেখানে থাকি কাজ করি। তবে যেখানেই থাকি সুপ্রিম কোর্ট অঙ্গন, সুপ্রিম কোর্টের লয়ার, সারা বাংলাদেশের লয়ার সকলের জন্য মমত্ব থাকবে। আর একটা উদাহরণ বলি, আমি চট্টগ্রামে গেলাম মন্ত্রী হিসাবে, চট্টগ্রাম বারের প্রেসিডেন্ট সেক্রেটারিরা, বিশেষ করে এখন যে সেক্রেটারি জিয়া, আর চট্টগ্রামে বার কাউন্সিলের মেম্বার ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, তারপর অ্যাডভোকেট আয়ুব সাহেব বারের তৎকালীন সেক্রেটারি, এরা বলেন স্যার আমাদের 2 কোর্টের ভিতরে একটা ব্রিজ নাই, এই ব্রিজ না থাকার কারণে লয়ারদের অনেক ঘুরে আসতে হয়। আমি কি করতে হবে, বলে স্যার গণপূর্ত। আমি এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার চট্টগ্রামের দায়িত্বে তাকে ডাকলাম, ডেকে বললাম যে আচ্ছা এটা কি করা যায়। স্যার ওনারা কোনো আবেদন দিলে এটা প্রাইম এফিসি এক্সামিন হবে, সমীক্ষা হবে, এই হবে ওই হবে, মানে হাইকোর্ট জজ কোর্ট সব দেখালো। তাই বললাম যে মন্ত্রণালয়ের প্রধানকে, বল স্যার আপনি এখন নোট কিনেন, আমি বলছি এটা কাজ শুরু করবে। স্যার টাকা পয়সা কোথায়, আমি বলি সেটা তো আমি দেবো, এখন ফাইল ইনিশিয়েট করেন। সব লয়ারদের সামনে সার্কিট হাউসে ফাইল ইনিশিয়েট করলাম, করার পর সেই ব্রিজটা হয়ে গেছে। তারা 2 মাস আমার জন্য অপেক্ষা করছে এই ব্রিজটাকে উদ্বোধন করাবে আমাকে দিয়ে, আমি যেতে পারিনি। পরে বলছি ডিস্ট্রিক্ট জাজ করুক, বলে স্যার এত তড়িৎ গতিতে যে কাজ হয় এটা আমরা জীবনে কোনদিন শুনি নাই, ফান্ড বরাদ্দ নাই, প্ল্যান নাই, আপনি বললেন হয়ে গেল। এবং লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ওরা একটা নাম ফলক লিখছে, সেখানে লিখছে
যে আমার নাম দিয়ে বলছে যে তার প্রেরণায়, তার সহায়তায়, তার নির্দেশে। আমি বলছি এটা লেখার দরকার ছিল না। আমি মন্ত্রী, লয়ারদের কাজ করা আমার দায়িত্ব। ঢাকা বারের একটা কানেক্টিং ব্রিজের জন্য আমি সব করে দিয়ে আসছিলাম। তাদের শুধু বলছিলাম সিটি কর্পোরেশনের একটা নো অবজেকশন সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে। এই নো অবজেকশন সার্টিফিকেট তারা আনতে পারে নাই, কাজটা শেষ হয় নাই, কিন্তু আমি কিন্তু তাদের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে দিয়ে আসছি। আমি থাকা অবস্থায় একজন লয়ার গণপূর্ত মন্ত্রণালয়ে গিয়ে দাঁড়াই থাকতে হয়নি। রাজুকের ম্যাটার হোক, আপনার গৃহায়ন হোক, গণপূর্তে হোক, কোথাও কোনো লয়ারের সমস্যা হলে ফাইল ডেকে এনে আমি সলভ করছি। যে লয়ার দাঁড়াই থাকবে না, কারণ এই মিনিস্ট্রির মন্ত্রী লয়ার। আমি সব সময় সেই মমত্ব বোধটা রাখি এবং সব সময় ইনশাল্লাহ আমার থাকবে। একটা কথা বলি আমি জুনিয়রদের লয়ারদের জন্য, একটা ছোট্ট কথা বলে শেষ করি। 4টা শব্দ মনে রাখবেন: ঐকান্তিক ইচ্ছা, গভীর মনোনিবেশ, অধ্যাবসায় এবং নিরলস প্রচেষ্টা। এই 4টি জিনিস যদি কেউ জীবনে ধরে রাখতে পারেন, আমি আবারও বলছি, ঐকান্তিক ইচ্ছা, গভীর মনোনিবেশ, নিরলস প্রচেষ্টা, অধ্যাবসায়, এই 4টি জিনিস যদি জীবনে ধরে নিতে পারেন, সফল হবেন। ল প্রফেশন করে কে কখনো কোন শর্টকাট ওয়েতে এগোবার চেষ্টা করবেন না। শর্টকাট ওয়েতে ইনকাম হতে পারে, লয়ার হতে পারবেন না। ঢাকায় বিল্ডিং হতে পারে, গাড়ি হতে পারে, কিন্তু আমাদের যে বরেণ্য লয়াররা এসআর পাল, খন্দকার মাহউদ্দিন আহমেদ, ব্যারিস্টার আমিরুল ইসলাম, রফিকুল হক, তারপর রুকনউদ্দিন মাহমুদ, খন্দকার মাহবুব হোসেন, ফজলুল করিম, হাবিবুল ইসলাম ভুইয়া, আমাদের বাসেত মজুমদার, অনেকে সিনিয়র লয়ার, সবার নাম বলতে পারছি না এই মুহূর্তে। ভালো লয়ার হতে গেলে কিন্তু স্টাডি থাকতে হবে, ল পড়তে হবে, আপনার ট্যালেন্টস থাকতে হবে, আপনার প্যাশেন্টস থাকতে হবে, মমত্ব বোধ থাকতে হবে। ক্লায়েন্ট টাকা দিল না বলে মামলায় প্রস্তুতি থাকবে না, ডোন্ট থিঙ্ক সো। আর বিহেভিয়ারটা সবচেয়ে উন্নত করার চেষ্টা করবেন। ল প্রফেশনে কিন্তু কম্পিটিশন হয়, জজ ভালো বিহেভ করতে পারে না লয়ার ভালো বিহেভ করতে পারে, বার নাকি বেঞ্চ। এই ভালোবাসার পারস্পরিক মমত্ব বোধটা রাখবেন। আর প্রফেশনে কখনো রাজনীতিকে টেনে আনবেন না। তাহলে বিএনপির লোকরা আপনার উকিল রাখবে না আওয়ামী লীগের উকিল হইলে, বা আওয়ামী লীগের লোকরা বিএনপি করা উকিল হইলে তারা রাখবে না। এই জায়গাটাকে পবিত্র রাখবেন। আপনি যার মামলা নেবেন মনে রাখবেন আপনার সেরা আমানত হচ্ছে, তার আমানতের যেন খেয়ানত না হয়। একবারে শেষ স্যার, অনুষ্ঠান একবারে শেষ দিকে স্যার আপনার কথাগুলো শুনছিলাম স্যার, মনে হচ্ছে যে আরো অনেকক্ষণ শুনি। আপনি স্যার দেখেছেন আমাদের সুপ্রিম কোর্ট বারের সম্মানিত সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্যার, যিনি লিখেছেন, শুভকামনা, আপনার সহযোগিতা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কখনো বঞ্চিত হবে না, এই বিশ্বাস আমার আছে। নিশ্চয়ই অনেকে বলছেন স্যার, বলছেন গুড ইনিশিয়েটিভ স্যার, অনেক কমেন্টস পড়ছে স্যার, ইন্সপায়ার্ড হলাম স্যার আপনার এই বক্তব্যে স্যার। আমি সবগুলো স্ক্রিনে দেখাতে পারছি না। শুধু একটি কথা স্যার আমরা আপনার কাছে স্যার জানতে চাই, আমরা নবীন আইনজীবীদের জন্য আপনি যে কথাগুলো বলেছেন, যে অমর বাণীগুলো বলেছেন, এবং আপনারা স্যার সফল মানুষ, আপনাদের দেখে দেখে আমরা শেখার চেষ্টা করছি, আপনাদের মতো সফল মানুষদের দেখে দেখে আমরা এই পেশায় অনুপ্রাণিত হচ্ছি। স্যার সর্বশেষ একটু কথা বলে, যেটা হলো যে স্যার বার কাউন্সিলে আবার ফিরে যেতে হচ্ছে। বার কাউন্সিল একটি সময় স্যার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য কিছু প্রোগ্রাম ছিল স্যার, যেটি এখন আর নেই। সেই বিষয়ে কি আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করবেন স্যার? আমাদের না না, আমি নিজেও মনে করি বার কাউন্সিল একটা কন্টিনিউয়াস ট্রেনিং কোর্স থাকা উচিত। ইংলিশ ফর ল এটা একটা থাকা উচিত। তারপরে আগে যেটা হতো লিগ্যাল এডুকেশন ট্রেনিং ইনস্টিটিউট, এইটাকেও পুনরুজ্জীবিত করা উচিত। আমি মনে করি আমরা কিন্তু একটা জিনিস করেছিলাম, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বার কাউন্সিলের ট্রেনিং কোর্স করিয়েছিলাম। এই কোর্সগুলোকে আবারও শুরু করা উচিত, কারণ আমাদের নতুনরা তারা কিন্তু জানেন না যে বার কাউন্সিলে ট্রেনিংটা কত প্রয়োজনীয়, কোর্টে কিভাবে অ্যাড্রেস করবে, জজকে কিভাবে সম্বোধন করবে, এই সকল বিষয়গুলো কিন্তু তাদের জানা উচিত। আমি নিজেও ফিল করি এটা করা উচিত। প্রফেশনাল ট্রেনিংটা আমরা যেমন বার কাউন্সিলে করব, আমি আমাদের ডাইনামিক সেক্রেটারি রুহুল কুদ্দুস কাজল, সেই অনুষ্ঠানটা হয়তো ওয়াচ করছেন, তাকেও বলবো যে সুপ্রিম কোর্টেও নতুন ইনরোল যারা, তাদের জন্য আপনি একটা প্রফেশনাল ট্রেনিং কোর্স করান। খুব বড় কোর্সের দরকার নাই, যে হাউ টু অ্যাড্রেস দি কোর্ট, ব্যানার, এটিকেট, ইথিক্স, এই বিষয়গুলো তাদেরকেও কিন্তু একটু শেখানো দরকার। সর্বশেষ আপনার কাছে স্যার আমার সর্বশেষ প্রশ্ন স্যার, সেটি হলো, আপনি অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম স্যার
যে অফ স্ক্রিনে বলেছিলাম যে স্যার আপনি আমরা যখন কেউ একজন আইনজীবী হতে চাই, ভালো আইনজীবী হতে চাই, তখন আমাদের স্বপ্ন থাকে আমরা সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হব। সেটি আপনি হয়েছেন। কেউ যখন বারে রাজনীতি করে তার একটি স্বপ্ন থাকে বারের রিপ্রেজেন্টেটিভ হব, নির্বাচিত প্রতিনিধি হব। আপনি সেটিও হয়েছেন। সারা বাংলাদেশে আইনজীবীদের ভোটেও আপনি নির্বাচিত হয়েছেন। আপনি একজন রাজনীতিবিদ হিসেবে স্যার আপনি এমপি হয়েছেন, আপনি একজন মন্ত্রী হয়েছেন। আপনার কি মনে হয় যে আর কি হলে আপনি আরো বেশি সফল হতেন স্যার? কি আর পাওয়ার বাকি আছে স্যার? দেখুন, আমি পাওয়ার, একটা মানব জীবনে যা পাওয়ার সব পেয়েছি। আমার দুটি ছেলে মেয়ে, ছেলেটা এবং মেয়েটা দুটোই ল পড়ছে। ছেলেটার বার পরীক্ষা দিয়ে আসছে, মেয়েটা বার চলতেছে তার। আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আমার পাওয়ার কিছু বাকি নাই। আমার বাকি আছে দেওয়া। আমি একটা জিনিস বিশ্বাস করি যে নিজের পজিশনটা কিন্তু আত্মকেন্দ্রিকতার জন্য নয়, আত্ম উৎসর্গ করার জন্য। আপনার তরে বিব্রত রহিতে কেহ আসেনি এই অবনীর পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমার কিন্তু ঋণ অপরিশোধ্য, দেশের মানুষের কাছে, আমার দলের কাছে, লয়ারদের কাছে, আমার বন্ধুদের কাছে, সকলের কাছে। তারা এত দিয়েছে আমাকে যে আমার আর পাওয়ার কিছু নাই, বরং যা পেয়েছি সেটার বিনিময়ে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি কারো ন্যূনতম কোনো উপকারে আসতে পারি, সেটাই এখন আমার ব্রত। আমার পাওয়ার আর কিছু বাকি নেই, এখন বাকি দেওয়ার। স্যার আমরা আজকে এই অনুষ্ঠানে আপনি আমাদেরকে আলোকিত করেছেন এসে। স্যার আমাদের যারা শুনছেন, আমাদের আইনজীবী বন্ধুরা, আমাদের জনগণ, আমাদের ভিউয়ার্স যারা আছেন স্যার, বিভিন্ন পেশাজীবী মানুষ আছেন, বিশেষ করে আইনজীবীরা আছেন, বিজ্ঞ আইনজীবীগণ এবং আইনের শিক্ষার্থীরা বেশি আছেন। আপনার কাছে স্যার একটি বিষয় সর্বশেষ জানতে চাই, এই যে লিগ্যাল ভয়েস ফাউন্ডেশন, যেটি স্যার আইনি সচেতনতায় কাজ করে যাচ্ছে, একটি নন প্রফিট অর্গানাইজেশন, এই ধরনের অর্গানাইজেশনের কাছে আপনার সাজেশন কি স্যার? আমি একটা জিনিস বলতে চাই যে কোর্টে মামলা করে এক পক্ষকে জিতানো বা আরেক পক্ষকে হারানোর ভিতরে কিন্তু ল প্র্যাকটিস শেষ না। এটা অনেকের ভুল ধারণা। তারা মনে করে যে লিগ্যাল প্রফেশন মানেই কোর্টে উকিল হইলাম, না তাহলে আর কিছু করার থাকলো না। এখন কিন্তু লয়ারদের জন্য এরিনা কিন্তু ওপেন, অসংখ্য জায়গা খোলা রয়েছে। এই যে আজকে আমরা যে ডিসকাশনটা করলাম, এই যে যাদের এই ডিসকাশনটা হলো লিগ্যাল ভয়েসের, এটাও কিন্তু প্রফেশনাল একটা কন্ট্রিবিউশন। এখানে আমি যে কথা বললাম, আমার সব কথা তো সবাই গ্রহণ করবে এমন কথা না। আমার এই শত কথার ভিতরে যদি একটা কথাও কারো কোনো কাজে লেগে থাকে লয়ার হিসাবে বা ল গ্রাজুয়েট হিসাবে, সেটাও কিন্তু তার জন্য কাজে থাকবে। আমি এই প্রতিষ্ঠানকে বলবো তারা ইংলিশ ফর ল একটা কোর্স করতে পারে, যারা ইন্টারেস্ট তাদেরকে। তারা ইথিক্স, ম্যানার, এটিকেটের উপর একটা কোর্স করাতে পারে। তারা ভলান্টিয়ার্স করতে পারে বিভিন্ন জায়গায়। অনেক জায়গায় দেখবেন প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু এখন লিগ্যাল অ্যাডভাইজার একটা পোস্ট আছে, ল অফিসার পোস্ট আছে, নানাভাবে জায়গা আছে। এবং বিভিন্ন সময় তারা সেমিনার করতে পারে। যেমন অনেক জাজমেন্টের উপরে কিন্তু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের সেমিনার হতে পারে। এই প্রতিষ্ঠান কিন্তু আমাদের দেশের বড় বড় জাজমেন্ট, যেমন আজকে আমি একটা বিখ্যাত জাজমেন্ট নিয়ে বললাম, সেই জাজমেন্টের ভিতরে এত অসম্পূর্ণতা, এত অগোছল অবস্থা আছে, এটা নিয়ে কিন্তু হতে পারে। সেখানে কিন্তু তারা জজ সাহেবদের নিয়ে আসতে পারে, আমাদের লয়ারদের ভিতরে যারা ভালো লয়ার তাদের নিয়ে আসতে পারে, যে এই জাজমেন্টের ভালো মন্দ নিয়ে আমরা আলোচনা করতে চাই, এই জাজমেন্টের ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা করতে চাই। তাতে কিন্তু জজ সাহেবের রিস হতে পারে, লয়ারের রিস হতে পারে। বা হাউ টু রাইট এ জাজমেন্ট, আমাদের লয়ার তো অনেকেই জজ হয়, এটা এগুলো একটা ফাউন্ডেশনে কাজ করা যেতে পারে। দেশের ক্রাইসিসের সময়, কনস্টিটিউশনাল ক্রাইসিসের সময়, যে হাউ টু ওভারকাম বা হোয়াট অ্যাবাউট দি পাবলিক ভিউজ অ্যাবাউট দিস, একটা বিল পার্লামেন্টে পাস হলো, ওইটা কি মেনে নিতে হবে এমন কথা না, এটার উপরে ডিবেট হতে পারে, ডিবেটের আয়োজন করতে পারে। সেই ডিবেটটা দুনিয়ার সব লয়ার আনতে হবে এমন না, খ্যাতিমান কিছু ব্যক্তিদের নিয়ে এটা করা যেতে পারে। এরকম ভাবে কিন্তু আমাদের প্রতিটা প্রতিষ্ঠানের কাজ করার সুযোগ আছে। আমি লক্ষ্য করেছি আমাদের রুহুল কুদ্দুস কাজলের কমেন্টস যে অবশ্যই ট্রেনিংটা করবে। কাজল তো খুবই ডাইনামিক, কাজেই এটাকে কন্টিনিউ করতে হবে। আমরাও বার কাউন্সিল করবো, আমি নিজেও আমার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী আমি সবখানে কন্ট্রিবিউট করতে চাই। আমার দ্বারা যদি কেউ ন্যূনতম শেখার কোনো সুযোগ থাকে, আমি নিজে মনে করি না কাউকে শেখাবার মতো আছি, স্টিল আই এম লার্নিং। তবে যদি আমার ন্যূনতম কোনো জায়গা থাকে, আমি সেখানেও কন্ট্রিবিউট করতে চাই, আমরা সকলে মিলে। আর জীবন তো খুব বড় না, কাল সকালে আমার জানাজা হবে না গ্যারান্টি আছে? নিশ্চয় নাই। কালকে আপনি মারা যাবেন না গ্যারান্টি নাই। জীবন, আমি প্রায় টক শো বা বিভিন্ন জায়গায় বলি যে মৃত্যু নিশ্চিত,
শুধু সময়টা অনিশ্চিত, যে কোনো সময় চলে যাওয়া হতে পারে। যতক্ষণ আসি আসেন, একে অপরের সৌভ্রাতৃত্ব, সহমর্মিতা, স্নেহ, শ্রদ্ধার একটা নিবিড় বন্ধন গড়ে তুলি। সেই বন্ধনের মাঝখানে যেন ব্যক্তিগত জিলাসি না থাকে, সেই বন্ধনে অপ্রয়োজনীয় যেন সমালোচনা করার টার্গেট না থাকে। আর একটা কথা বলি, ফেমাস হওয়ার জন্য দৌড়ঝাঁপ করার দরকার নাই। আমি দেখতাম, আমি তো একটা করেসপন্ডেন্ট ছিলাম পত্রিকার, অনেকে এসে বলতো আমি মামলাটা করছি, আমার নামটাও দিয়ে দেন। মামলা তো উনি করেন নাই, করছে সিনিয়র, উনি বই লয়ে পাশে। ফেমাস হওয়ার জন্য নিজের দৌড়াবার দরকার নাই। আপনি নিজে অটোমেটিক্যালি ফেমাস হয়ে যাবেন কর্মের মধ্য থেকে। টাকার পিছনে শোনার দরকার নাই। প্রথমে নট ফর আর্নিং, বিগিনিংটা হচ্ছে ফর লার্নিং। আপনি শিখলে একটা সময় টাকা আপনার পিছনে এসে ঘুরবে। আমাদের অনেকে সিনিয়র বিপ নিয়ে আসে, আমরা করারও সময় করতে পারতাম না। কিন্তু আমারও কিন্তু এক সময় গেছিল এই সিনিয়র ব্রিফ নিয়ে, অনেকে সিনিয়রের বারান্দা গেছে, সে বলছে না, নেওয়ার সময় আমার নাই। কাজে বিগিনিং এই শুধু টাকার পিছনে না, হঠাৎ করে বড় লোক হওয়ার পিছনে না, একটু ভালো করে পড়াশোনা করেন, সিনিয়রদের ফলো করেন। আরেকটা জিনিস বলবো, কোনো কোর্টে মামলা না থাকলেও একজন ভালো লয়ার যদি কোর্টে আর্গুমেন্ট করে বসে থাকেন পিছনে, দেখেন তার আর্ট অফ সাবমিশন, আর্ট অফ অ্যাডভোকেসি, বা বিখ্যাত যে সকল বিচারক আছে, সব বিচারক তো একরকম না। ভালো একটা মামলা শুনানি হচ্ছে, কনস্টিটিউশনাল মামলা, সেই মামলা আপনি পক্ষে বিপক্ষে যে পক্ষে থাকেন, কোর্টে যে বসে থাকেন, আপনার কাজ না থাকলে নোট করেন, দেখেন যে কি সব বিষয়গুলো আর্গুমেন্টের ভিতর বেরিয়ে আসছে। চমৎকার চমৎকার শব্দ আপনি শিখতে পারবেন। ওই শেখাটা কিন্তু আপনার নিজের জীবনে কাজে লাগাতে পারবেন। আর ল জার্নালটাকে বেশি করে পড়েন। যত জার্নাল পড়বেন, যত ল পড়বেন, তত আপনার মেধা প্রখর হবে। এই প্রখরিত মেধার সামনে যাদের মেধা প্রখর না, তারা কিন্তু ওখানে নিমিষেই শেষ হয়ে যায়। এভাবে আমরা সম্মিলিত ভাবে কিন্তু কাজ করা দরকার। সম্মানিত দর্শক, আপনারা শুনছিলেন, আজকে অনুষ্ঠান শুরুতেই বলেছিলাম এমন একজন মানুষ আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন যিনি নিজ নামে গুণান্বিত। আজকের এই আলোচনা, স্যার আমাদের আলোচনা ছিল 1 ঘন্টার, আমরা প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি চলে গেছি, তাও অনুষ্ঠান শেষ করতে ইচ্ছে করছে না। দর্শকরা আরো এসছেন, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, কিন্তু আমাদের সময় স্বল্পতায় আমাদের যেতেই হবে এবার। আমরা এই যে প্রাণবন্ত আলোচনায় স্যার এসেছিলেন, আমাদের দর্শকদের পক্ষ থেকে, লিগ্যাল ভয়েস ফাউন্ডেশন, ল নিউজ 24 এর পক্ষ থেকে স্যার আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের দর্শকদেরকে বলছি যে স্যারের আলোচনা আপনারা যে জায়গাটুকু শুনতে পারেন নাই, এই ভিডিওটি থাকবে, আপনারা শুনুন। বার কাউন্সিলের বিষয়ে অসংখ্য কোয়েশ্চেন, স্যার আগেই বলেছেন যে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি, এনরোলমেন্টের দায়িত্ব। তো আপনারা এই বিষয়গুলো একটু বুঝুন, আইনটা পড়ুন, এবং সামনে আমরা আবারও কোনো অনুষ্ঠানে স্যারের বক্তব্য শুনবো, ইন্সপিরেশনাল স্টোরি আমরা শুনবো। স্যারের এই যে স্ট্রাগলিং লাইফ থেকে আজকে এই যে সমর রেজাউল করিম হয়েছেন, এই গল্পগুলো আমরা শুনবো আগামী অনুষ্ঠানে। তেমনই একজন সফল মানুষ আমরা আশা করব, আমরা প্রত্যাশা করব। স্যারের সুস্থতা কামনা করছি এবং আজকের এই লিগ্যাল ভয়েস সাকসেস স্টোরি থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আমাদের সম্মানিত দর্শক। আসসালামু আলাইকুম।